আদিত্য আর সারিকা এসেছে চক্রবর্তী বাড়িতে। এসেই মানিকের সঙ্গে দেখা করবে বলে দাদা বৌদির ঘরে চলে গেছে ওরা। সোনালি তখন ঘরেই ছিল। আদিত্য আর সারিকাকে আসতে দেখে মাথায় ঘোমটা টেনে দাঁড়ায়। সারা, ঠাকুর জামাই, তোমরা এই সময়? এসো, ভিতরে এসো। সারিকা আর আদিত্য ঘরে ঢুকলো। আদিত্য সোজা গিয়ে মানিকের হাত দুটো ধরল। আমি রূপাকে আমার ভাইয়ের জন্য ভিক্ষা চাইতে এসেছি দাদা, ওরা দুজনে ভালো নেই। মানিক অনেকটা অবাক হলো, কারণ কালই তো যা কথা আর হয়ে গেছে। কাল তো রূপা বলল ও সবটা মেনে নিয়েছে। না দাদা, রূপা ভালো নেই। আর চিলেকোঠার ঘরে আমি না চাইতেও সাহিত্যের হাহাকার দেখেছি। আমি জানি ফোনের অপর প্রান্তে রূপা ছিল। আপনি দয়া করে ওদের বিয়েতে মত দিন। মানিক হাতটা সরিয়ে নিল, করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। মেয়ের কষ্ট দেখব এমন বাবা আমি নই আদিত্য, কিন্তু ওই যে সম্পর্ক, সাহিত্যের সাথে রূপার বিয়ে হলে তোমার সঙ্গে আমার, ছোট বৌমার সাথে আমার সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছ? সেক্ষেত্রে নিজের বোন যে সাহিত্যর খুড়শাশুড়ি হয়ে যাবে, আর তুমি তোমার ভাইয়ের পিস শ্বশুর। আদিত্য সোজা হয়ে দাঁড়ালো, তারপর ঘরের দরজাটা ভিতর থেকে লক করে এসে আবার দাঁড়ালো মানিকের সামনে। 20 বছর ধরে যে সত্যটা শুধুমাত্র নিজের মধ্যে চেপে রেখেছি, সেটা আজ আপনাদের বলবো। শুধু দেখবেন আমার ভাই বোন যেন এই বিষয়ে না জানতে পারে। সারিকা সহ সবাই অবাক হলো আদিত্যর কথায়। কিসের সত্য আদিত্য? আমাদের 3 ভাই বোনের একে অপরের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই। আমাদের 3 জনের মা বাবাই আলাদা। আদিত্য চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। সোনালি আদিত্যর কাছে আসলো। এসব তুমি কি বলছো? আজ থেকে 20 বছর আগের ঘটনা। আমার বাবা আর রহনার বাবা 2 বন্ধু ছিলেন। সেই বছর আমরা সবাই মিলে নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েছিলাম। আমি, আমার বোন অদিতি, অহনা আর ওর দাদা অহর্নিশ, আর সাথে ছিল আমাদের বাবা মায়েরা। কিন্তু হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা গাড়ি চলে আসে। মুখোমুখি ধাক্কা, 2টো গাড়ি খাদে পড়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় আমি আর রহনা। মা বাবা কাকু কাকিমার চিহ্ন পর্যন্ত পাইনি সেদিন। আমার ছোট বোন অদিতি আর অহর্নিশকে খুঁজে পাইনি আর, তবে পেয়েছিলাম সাহিত্যকে। আমাদের গাড়ির সাথে যে গাড়ির ধাক্কা লাগে সেই গাড়িতেই হয়তো ছিল। গুরুতর আহত হয়ে আমরা হসপিটালে ভর্তি হই। সাহিত্যর জ্ঞান ফিরতে জানতে পারি ওর কিছুই মনে নেই, নিজের নাম পর্যন্ত বলতে পারছে না। সেই থেকে 12 বছরের সাহিত্য আর 5 বছরের রহনার একমাত্র আশ্রয় হয়ে উঠি আমি। যেহেতু আমি বড় ছিলাম, তাই ওদের দুজনকে সাথে করে নিয়ে আসি এই ঝাড়গ্রামে। তখন থেকে শুরু হয় আমার লড়াই। ওরা কেউ জানে না যে ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, জানতে দিইনি কোনো দিনও। কিন্তু আজ প্রসঙ্গটা যখন আমার ভাইয়ের ভালো থাকার, তখন এই সত্যটা বলতে আমি বাধ্য হলাম। এই সম্পর্ক যদি আমার ভাইয়ের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। সবাই এতক্ষণ মন দিয়ে শুনছিল। আদিত্যর হাতটা ধরল সারিকা, ওকে ভরসা দেওয়ার জন্য। মানিক চেয়ারে বসে পড়ল মাথায় হাত দিয়ে। ছোট বৌমার পরিবারের কেউ খোঁজ করেনি ওর? অহনার মা বাবার দাদা ছাড়া কেউ ছিল না। অহনার মা একমাত্র মেয়ে, আর ওর বাবা একমাত্র ছেলে হয়। ওর মামা পিসি কেউ ছিল না। দিদা ছিলেন, কিন্তু বয়স হয়েছিল ওনার। 5 বছরের অহনাকে উনি সামলাতে পারতেন না। তোমাকে যত দেখছি আমি অবাক হচ্ছি আদিত্য, একটা মানুষ এতটা নিঃস্বার্থ হয় কি করে? আদিত্য মানিকের সামনে হাঁটু মুড়ে বসলো, হাত জোর করে বলল, আমি আপনাকে কথা দিচ্ছি, সাহিত্য বিয়ে করে রূপাকে নিয়ে লন্ডন চলে যাবে। একই বাড়িতে থেকে পিসি ভাইজিকে সম্পর্কের বেড়াজালে বাঁধব না আমি। শুধু আপনি এই বিয়েতে মত দিন দাদা। আদিত্যর হাতের উপর হাত রাখলো মানিক। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, তবে শর্ত একটাই, ধুমধাম করে বিয়েটা দেব না আমরা, সাধারণভাবে হবে সবটা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। 2টো দিন অতিবাহিত। আজ রতন সেনালকে কোর্টে তোলা হবে। সারিকা, অভিক, অহনা, রূপা আর সাহিত্য এসেছে। আদিত্য এই কেসটা লড়বে, তবে ওরা নিশ্চিত যে রতন সেনালে জেল হবেই। আদিত্য আর মানিক নিজে দাঁড়িয়ে থেকে রূপা সাহিত্যকে জানিয়েছে ওদের বিয়ের কথাটা।
প্রথমে ওরা দুজন ভীষণ অবাক হলো, তারপর দুজনের মুখে হাসি ফুটে উঠেছিল। সাহিত্য রূপার পাশে বসেছে, আদিত্য চেয়ারে বসে আছে। সারিকা গেল আদিত্যর কাছে। সব ঠিকঠাক আছে তো? একবার চেক করে নাও। ঠিকঠাক আছে। আমরা যা প্রমাণ কালেক্ট করেছি না, রতন সান্যাল কোনো মতেই ছাড়া পাবে না। সময় মতো আদালতের বিচারপতি কক্ষে প্রবেশ করলেন। সবাই উঠে দাঁড়ালো, তারপর পুনরায় বসে পড়ল। কেস নম্বর 411, রূপসা চক্রবর্তী বনাম রতন সান্যালের শুনানি শুরু হলো। কথাটা শুনে রূপা সাহিত্যের হাত চেপে ধরল। সাহিত্য রূপাকে ভরসা দিল। আদিত্য আর বিপরীত পক্ষের উকিল উঠে দাঁড়ালো। আদিত্য বলতে শুরু করলো, মাননীয় ধর্মাবতার, ওই রতন সান্যাল আমার মক্কেল রূপসা চক্রবর্তীকে নিজের অফিস ঘরে ডেকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। রূপসা চক্রবর্তী কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে চলে আসে। আমি মহামান্য আদালতের কাছে রতন সান্যালের কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন করছি, যাতে আর কোনো ক্ষমতাশালী পুরুষ কোনো মেয়ের অসহায়ত্বের সুযোগ নেওয়ার আগে দুইবার ভাবে। বিপরীত পক্ষের উকিল উঠে দাঁড়ালেন। অবজেকশন মাই লর্ড। অবজেকশন সাস্টেন্ড। আমার বিপরীত পক্ষের উকিল আমার মক্কেলকে ফাঁসাতে চাইছেন। ওনার মক্কেল রূপসা চক্রবর্তী পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার আশায় আমার মক্কেলকে নিজের নারীত্বের লোভ দেখায়, আর যখন আমার মক্কেল সেই ফাঁদে পা না দিয়ে রূপসা চক্রবর্তীকে কলেজ থেকে রাস্টিগেট করার কথা বলেন, তখন উনি এই মিথ্যে কেসটি সাজান। আমি মহামান্য আদালতের কাছে এইটুকু অনুরোধ রাখব, যেন রূপসা চক্রবর্তী নারী বলে তার কথায় চিরধার্য না করেন। নিজের নামে এমন কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল রূপার। আদিত্য ব্যঙ্গাত্মকভাবে হাসল রতন সান্যালের দিকে তাকিয়ে। তারপর বিচারপতির উদ্দেশ্যে বলল, আমার মক্কেল যে কাউকে ফাঁসাননি, তার সপক্ষে আমার প্রথম সাক্ষী ওই কলেজের প্রিন্সিপাল মিসেস লাবণী পুরকায়স্থকে কাঠগড়ায় ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। মিসেস লাবণী পুরকায়স্থ হাজির। লাবণী ম্যাডাম বেঞ্চ থেকে উঠে এসে কাঠগড়ায় দাঁড়ান। সমস্ত নিয়ম কানুন শেষে আদিত্য ওনাকে প্রশ্ন করেন, ম্যাডাম, আপনি প্লিজ আদালতের কাছে রতন সান্যালের চরিত্র নিয়ে কিছু বলুন। মিস্টার রতন সান্যাল আমাদের কলেজে প্রায় 10 বছর ধরে আছেন। এতদিন কোনো কমপ্লেন বা খারাপ কিছু শুনিনি ওনার নামে, কিন্তু উনি অ্যারেস্ট হওয়ার পর আমি বেশ কয়েকজনের কমপ্লেন পাই। আমার কলেজের প্রাক্তন এবং প্রেজেন্ট ফিমেল স্টুডেন্টরা আমার কাছে কমপ্লেন করে যে তাদের সাথে উনি জোর জবরদস্তি করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে কোনো স্টুডেন্টকে আজ এখানে উপস্থিত আছেন? হ্যাঁ, গত 7 বছর আগে পাস আউট হওয়া স্টুডেন্ট কাকলি এবং প্রেজেন্ট কয়েকজন স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। আদিত্য বিচারপতির দিকে তাকালো। মাই লর্ড, আমি কাকলি দেবী এবং বাকি স্টুডেন্টদের কাঠগড়ায় ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। দুজন বিবাহিত মহিলা সহ প্রায় 6 জন এসে দাঁড়ালো কাঠগড়ার সামনে। আদিত্য দাঁড়ালো উইটনেস বক্সের সামনে। আপনি মিসেস কাকলি মাইতি, তাই তো? হ্যাঁ। আপনার সাথে ঠিক কি হয়েছিল? কাকলি রতনের দিকে আঙুল উঁচিয়ে বলল, রতন স্যারের বাড়িতে আমি পড়তে যেতাম। উনি তখন অবিবাহিত ছিলেন। ওনার অন্ধ মাকে নিয়ে একটা ফ্ল্যাটে থাকতেন উনি। একদিন আমাকে একা পেয়ে উনি আমাকে রেপ করেন। কাকলি আর বলার মতো অবস্থায় থাকলো না। আদিত্য একে একে সবার থেকে বয়ান নিল। আপনি তো সবটাই শুনলেন মাই লর্ড। রতন সান্যাল কিভাবে এনাদের ওপর অত্যাচার করেছেন। এবার বাকিটা আপনার হাতে। বিপরীত পক্ষের উকিল এসে দাঁড়ালো। আমি ওনাদের কিছু প্রশ্ন করতে চাই, ইওর অনার। অনুমতি দেওয়া হলো। উকিল উইটনেস বক্সের সামনে গিয়ে দাঁড়ালো। মিসেস কাকলি দেবী, 8 বছর আগের ঘটনা আপনি এতদিন কাউকে কিছু বলেননি কেন? নাকি আপনাদের ভাড়া করে আনা হয়েছে সাক্ষী দেওয়ার জন্য? একটা মেয়ে কখনো নিজের বদনাম করবে না। এতদিন সাহস কুলায়নি, কিন্তু আজ যখন রূপসা নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে, তখন আমরা চুপ থাকতে পারলাম না। না জানি আর কত মেয়ে সর্বনাশ করেছেন উনি। ওনার ফাঁসি চাই হুজুর। যেতে পারেন আপনারা। সবাই নেমে গেলে বিপরীত পক্ষের উকিল জজের উদ্দেশ্যে বলে, এনাদের সবাইকে সাজিয়ে এনেছেন উনি। কেউ এসে বলল তার সাথে আমার মক্কেল অন্যায় করেছে, আর সেটা মেনে নিতে হবে, এমনটা কি হয় মাই লর্ড? মুখের কথায় কিচ্ছু প্রমাণ হয় না। আদিত্য হাসল। হয়তো সে আগে থেকে এটা আন্দাজ করতে পেরেছিল।
ধর্মাবতার, এনাদের সাথে হওয়া অন্যায়ের কোনো প্রমাণ তো আমি দিতে পারবো না, কিন্তু একটা প্রমাণ আমার কাছে আছে। আদিত্য একটা পেন ড্রাইভ বিচারকের কাছে পৌঁছে দিল। আমি কলেজের প্রিন্সিপাল লাবণী দেবীর পারমিশন নিয়েই রতন সান্যালের রুমে একটা মাইক্রো ক্যামেরা লাগিয়েছিলাম। ওনার বেল হওয়ার পরের সমস্ত ঘটনা এর মধ্যে রেকর্ড করা আছে। চমকে উঠল রতন সান্যাল। সঙ্গে ওনার উকিলও খানিকটা ভয় পেয়ে গেল। পেন ড্রাইভটা চালানো হলো। প্রধান কয়েকটা রেকর্ডিং সবার উদ্দেশ্যে দেখানো হলো, যেখানে দেখা যাচ্ছে রতন সান্যাল ফোনে কারোর সাথে কথা বলার সময় নিজের কুকীর্তির কথা নিজেই বলে চলেছেন। ইওর অনার, এবার আপনিই বিচার করুন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। আপনার আর কিছু বলার আছে মিস্টার ব্যানার্জি? বিপরীত পক্ষের উকিল মাথা নামিয়ে ফেলে। না ধর্মাবতার। ভিডিওটা বন্ধ করা হলো। বিচারক নিজের খাতায় খসখস শব্দে কলম চালালেন। তারপর বললেন, সমস্ত তথ্য প্রমাণাদি খতিয়ে দেখে মহামান্য আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রফেসর রতন সান্যাল অগণিত নারীর ওপর শারীরিক নির্যাতন এবং শ্লীলতাহানির চেষ্টা করেছেন। তাই রতন সান্যালকে এই আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আদালত চত্বরের বাইরে মুখে কালি মেখে হাতে হাত করা পরে দাঁড়িয়ে আছে রতন সান্যাল। কালিটা মাখিয়েছে রূপা। ছি স্যার, শিক্ষককে আমরা পিতৃস্থানীয় মনে করি, আর আপনি? ছি। সারিকা রতন সান্যালের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। একজন নারী আপনাকে সৃষ্টি করেছে, আর একজন নারীর হাতে আপনার ধ্বংস লেখা ছিল। নারীদের আপনি অবলা ভেবে অনেক অত্যাচার করেছেন। আজ সেই নারীরাই আপনার পতনের সূচনা করল। যে নারী মা লক্ষ্মী হয়ে সংসার সামলায়, মা অন্নপূর্ণা হয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, সেই নারী প্রয়োজনে মা কালী হয়ে পৃথিবী ওলটপালট করে দেয়। সেই নারী মা দুর্গা হয়ে আপনার মতো অসুরদের নিধন করে। এই পুরুষতান্ত্রিক সমাজে কালে কালে মা দুর্গা, মা কালীর আবির্ভাব হয়েছে। নারীকে তুচ্ছ ভাববেন না। পুলিশের লোক রতন সান্যালকে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। রূপা সারিকাকে জড়িয়ে ধরে। তুই সেদিন ওনার রুমে মাইক্রো ক্যামেরা লাগানোর আইডিয়াটা দিয়েছিলি বলে আজ আমার মতো বাকি মেয়েরা সুবিচার পেল ছোট পিসি। কিন্তু যারা আজও সুবিচারের আশায় এদিক ওদিক ঘুরছে, তাদের সুবিচার কে দেবে ছোট পিসি? এই টাকার দুনিয়ায় আদিত্যদার মতো উকিল কি পাওয়া সম্ভব? এই কদিন ধরে আদালত তথ্য প্রমাণ জোগাড় করা, সাহিত্যর বিয়ের সমস্ত কেনাকাটা, আর সঙ্গে সারিকা টেলার্সের জায়গাটার ভিত, পুজো সব মিলিয়ে মেয়েদের একদম সময় দিতে পারেনি আদিত্য। ওদের বাড়ির একদম সামনেই একটা জায়গায় সারিকা টেলার্সটা হবে, যেখানে ও নিজের হাতে কাপড়ের ডিজাইন তুলবে। একদম শুরু থেকে শুরু করবে ও সবটা। আদিত্য মেয়েদের সামনে একটা অ আ ক খ বই নিয়ে বসেছে। এক একটা ছবি হাসি খুশিকে দেখাচ্ছে, আর ওরা খিলখিল করে হেসে উঠছে। হঠাৎ হাসি নিজের ফ্রকের কিছুটা অংশ তুলে প্যাটের ওপর হাত বুলাতে বুলাতে বলে, বাবা খিদে। আদিত্য কাচুমাচু মুখ করে তাকালো হাসির দিকে। ওর মনে পড়ে গেল বিয়ের পরের দিনের কথা। হাতে থাকা হাত ঘড়িটার দিকে তাকালো। সারিকা বলল তো দুপুরের আগে চলে আসবে। ও তো জানে আজকে রুমা দিদি ছুটিতে আছে, তাহলে এখনো আসছে না কেন ওই বাড়ি থেকে? সারিকাকে ফোন করে, কিন্তু সারিকা ফোন তোলে না। মিনিট 10 অপেক্ষা করার পর কোনো উপায় না দেখে আদিত্য মেয়েদের কাছে কার্টুন চালিয়ে রেখে রান্নাঘরে যায়। হাঁড়ি থেকে ভাত বার করে প্লেটে রাখে। তখন ওর মনে পড়ে সারিকা ভাত ভালো করে তৈরি করে মেয়েদেরকে খাওয়ায়। অনেক ভাবনা চিন্তার পর আদিত্যর মাথায় একটা বুদ্ধি আসে। ঝট করে মিক্সার মেশিনটা বের করে তাতে প্লেটের ভাতগুলো দিয়ে দেয়। সুইচ দিতেই গড় গড় শব্দে ভাতগুলো পিষে যায়। বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। আদিত্য ভাতগুলো মিক্সিতেই রেখে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খুলতে সারিকা আর সাহিত্যকে দেখতে পায়ও। সারিকা আদিত্যকে ভালো করে পর্যবেক্ষণ করে। কি হয়েছে, এত ঘেমে গেছো কেন? প্রিন্সেসদের খিদে পেয়েছে। আমি খাওয়াতে পারি না ওদের। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ওদের খাইয়ে দাও। আমি ভাত পিষে ফেলেছি। সারিকা ব্রুকুসকে তাকালো। পিষে ফেলেছ মানে? এই সরো, দেখি কি অকাজ করে বসে আছো। সারিকা আদিত্যকে সরিয়ে ভিতরে ঢুকতেই চোখ গেল রান্নাঘরে রাখা মিক্সার আর ইলেকট্রিক বোর্ডে আটকানো মিক্সারের তারটার দিকে। সারিকা করুণ চোখে তাকালো আদিত্যর দিকে। তুমি মিক্সারে ভাত পিষেছ?
পাশে থাকা সাহিত্য হো হো করে হেসে ওঠে। দাদা ভাই, তুই নাকি অহনাকে মানুষ করেছিস এইভাবে মিক্সারে ভাত পিষে? আচ্ছা, তখন মিক্সার ছিল? আমার ঠিক মনে পড়ছে না। ভাই, তুইও খোটা দিচ্ছিস। আর অহনা প্রথম থেকে গোটা খাবার খেত। অন্নপ্রাশনের পর থেকে। আদিত্য একটু ভরকে গেল সাহিত্যের প্রশ্নে। কোনো উত্তর যখনও দিতে পারল না, সারিকা বিষয়টা বুঝে কথা ঘুরালো। তোমরা এ প্রশ্ন উত্তরের পর্বটা পরে সারবে। সাহিত্য, যাও পোশাক পাল্টে আসো। আমি হাসি খুশিকে খাইয়েই সবার খাবার বাড়ছি। দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে সবার। সারিকা মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছে। আদিত্যর পক্ষে মাথা রেখে বসে আছে সারিকা, আর আদিত্য বিছানার উঁচু অংশে ঠেস দিয়ে বসেছে। রূপার সব কেনাকাটা কমপ্লিট? হ্যাঁ, আজ সব কমপ্লিট করে এলাম। আর মাত্র 5 দিন বাকি আছে ওদের বিয়ের। তবে জানো, সাহিত্যের কিছু জিনিস কেনা এখনো বাকি রয়ে গেছে। তুমি লিস্ট করে দিও, আমি বিকালে গিয়ে কিনে আনবো। কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। আদিত্য সারিকার চুলে বিলি কেটে দিচ্ছে, আর সারিকা চোখ বুজে সেটা উপভোগ করছে। হঠাৎ ওর মনে একটা প্রশ্ন জাগ্রত হলো। আচ্ছা আদি, ইন্দ্রাণীর ফ্যামিলিকে তুমি ঠিকঠাক বুঝিয়েছো তো? ওনারা আবার বিয়ের দিন কোনো ঝামেলা করবে না তো? এই চিন্তাটা আমারও আছে। ইন্দ্রাণী মেয়েটা ভালো, কিন্তু বড্ড সেন্সিটিভও। ওকে ভালো করেই বুঝিয়েছি, তবে ও অনেক অপমানিত হয়েছে। সারিকা আদিত্যর বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালো। জানো, আমি আমাদের বিয়ের দিন ইন্দ্রাণীর সঙ্গে কথা বলে যা বুঝলাম, ও সাহিত্যকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিল, নতুন সংসারের স্বপ্ন। কিন্তু আমাদের কিছু করার নেই। কয়েকদিনের স্বপ্নের জন্য আমি 5 বছরের ভালোবাসাকে শেষ করে দিতে পারবো না। সবার আগে আমার ভাইয়ের ভালো থাকা। ওকে ভালো রাখতে আমি সব কিছু করতে পারি। হ্যাঁ গো, শুনলাম সাহিত্য আর রূপার ফ্লাইটের টিকিটও কনফার্ম হয়ে গেছে, তাও আবার বউভাতের 2 দিন পরে। আদিত্য হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ও আরও কটা দিন থাকতে চেয়েছিল, আমি বারণ করলাম। বলেছি আগে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর এখানে এসে যতদিন ইচ্ছা ততদিন থাকতে। অষ্টমঙ্গলা অবধি রাখতে পারতে। আদিত্য একবার বন্ধ দরজার দিকে তাকালো, তারপর পুনরায় সারিকার দিকে তাকালো। আমি চিনি সাহিত্যকে। ও এখানে বেশি দিন থাকলেই নানান প্রশ্ন ওর মাথায় আসবে। এই যেমন বড়দা বিয়েতে কিভাবে রাজি হলো, কিভাবে ওকে মেনে নিল, এসব। আমি চাই না ও কোনোভাবে জানো আমি ওর নিজের দাদা নই। আমার খুব আফসোস হয় জানো তো, সেদিন যদি বিয়েতে রাজি হয়ে যেতাম, তাহলে আমি অনেক দিন আগেই আমার স্বর্গ এবং দেবতাকে পেয়ে যেতাম। তুমি যেমন ভালো দাদা, তেমন ভালো বন্ধু, স্বামী এবং বাবা। তুমি সত্যি সবার থেকে আলাদা আদিত্য। আদিত্য ভ্রুকুচকে তাকালো সারিকার দিকে, তারপর সারিকার নাকে টোকা মারল। কি ব্যাপার? মনে হচ্ছে সারিকা ম্যাডাম এই আদিত্য সরকারকে মন দিয়ে ফেলেছে। সারিকা লজ্জায় আদিত্যর বুকে মুখ গুজল এবং শক্ত করে আদিত্যর টি শার্টটা চেপে ধরল। তুমি ভালোবাসার মতো একজন মানুষ। জীবনের বাকি দিনগুলো আমি তোমার সঙ্গে এমনভাবেই কাটিয়ে দিতে চাই। তথাস্তু। তোমার সব মনস্কামনা পূর্ণ করবে আদিত্য সরকার। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়া আদিত্য। সারিকার হাসি খুশি এখনো ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 5টা বাজে। এত সকালে ওঠার অভ্যাস সারিকার নেই। ও আগে 6টায় ঘুম থেকে উঠত, তারপর সকালের খাবার বানাতো, মেয়েদের খাবার বানাতো, তারপর মেয়েদের ঘুম থেকে তুলে ওদের খাওয়াতো। তারপর আদিত্য সাহিত্যের সাথে নিজেও ব্রেকফাস্ট করে অফিস যেত। কিন্তু এখন অত সকালেও ওঠে না। 7:30টায় উঠে বাড়ির সব কাজ করে। আদিত্য বিছানা ছেড়ে উঠে আস্তে করে দরজার ছিটকিনি খোলে, তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সারিকা হঠাৎ পাশ ফিরতেই নিজের পাশের জায়গাটা শূন্য অনুভব করে। আজ দিন 3 হচ্ছে আদিত্য সারিকার পাশেই ঘুমায়, তাই সারিকার হঠাৎ ঘুম ভেঙে যায় পাশে আদিত্যকে দেখতে না পেয়ে। ঘুম ঘুম চোখে উঠে বসো। আদিত্য, আদিত্য, আদিত্য কোথায় তুমি? আদি। সারিকা আধ বোঝা চোখে বিছানা থেকে নেমে অন্ধকারের মধ্যে আদিত্যকে খুঁজতে থাকে। হঠাৎ একটা প্রশস্ত বুকে ধাক্কা খায় সারিকা। হাত দিয়ে মানুষটার মুখে হাত বুলাতেই বুঝতে পারে ওটা আদিত্য। জড়ানো কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলে? তোমার চুল ভেজা কেন? এইমাত্র স্নান করলাম তাই।
রাত্রিবেলা ইয়ার্কি করছো কেন? বলো না, চুল ভিজলো কি করে? 6:30টার ট্রেনে কলকাতা যেতে হবে, একটা কেসের শুনানি আছে। সারিকার এবার ঘুমের ঘোর কাটলো। হাতড়ে হাতড়ে গিয়ে লাইটটা অন করলো। আগে বলনি কেন? তাহলে আমি আগে উঠে পড়তাম। তুমি আগে উঠে কি করবে? কাল রাত করে ঘুমিয়েছ, এখন উঠতে হবে না, ঘুমিয়ে পড়ো। বেশি বোঝো তুমি। রেডি হও, আমি তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দিচ্ছি। সারিকা রুম থেকে বেরিয়ে বসার ঘরে গিয়ে আলোটা জ্বালে, কিন্তু সোফার দিকে তাকাতেই চমকে ওঠে সারিকা। সাহিত্যের শরীরের অর্ধেক অংশ সোফায় আর অর্ধেক অংশ মেঝেতে। সারিকা সোফার সামনে যায়। এই সাহিত্য, তুমি এখানে এভাবে ঘুমাচ্ছ কেন? সাহিত্য ধরফরিয়ে উঠে বসে সাহিত্য। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা রগড়ে সারিকার দিকে তাকায় সাহিত্য। বৌদি, তুমি এত সকালে আমার ঘরে? সারিকা একবার চারদিকটা তাকালো, তারপর কোমরে দুহাত দিয়ে সাহিত্যের দিকে তাকালো। ঘর? তোমার ঘর? সাহিত্য, এটা তোমার ঘর? একবার চোখ বুলিয়ে দেখো তো। সাহিত্য পিট পিট করে তাকালো চারিদিকে, তারপর স্মৃতিচারণ করতে মনে পড়ল কাল ওর ঘরে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল বলে ও এখানে বসে বসে রূপার সাথে কথা বলছিল, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছে জানে না। ভেবেই বোকার মতো মাথা চুলকালো। আসলে হয়েছে কি বৌদি, কাল আমার ফোনের নেটওয়ার্ক। সারিকা হাত দেখিয়ে থামালো। বউ তো আর 4 দিন পর তোমার কাছে চলে আসবে। প্রেমের চক্করে এভাবে রাতের ঘুম নষ্ট করো না। তুমি একজন ডাক্তার, মাথায় রেখো। সাহিত্য মাথা নিচু করে ফেলে। সাহিত্যর এমন চুপসে যাও মুখটা দেখে হেসে ফেলে সারিকা। যাও, ঘরে গিয়ে ঘুমাও। সারিকার কথা শুনে সাহিত্য ফোনটা নিয়ে সোজা নিজের রুমে যায়। সারিকাও আদিত্যর জন্য রান্না করতে চলে যায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। সংশোধনাগারের প্রতীক্ষালয়ে বসে আছে আদিত্য। সৌগত রায় দ্বারা আদিত্যর কাছে খবর পৌঁছেছে আবির নাকি ওর সাথে দেখা করতে চায়। আসার ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে ওকে। কিছুক্ষণের মধ্যেই আবিরকে নিয়ে আসা হয়। আদিত্য উঠে গিয়ে ওর কাছে দাঁড়ায়। কি দরকার বলুন? কেন ডেকেছেন আমাকে? আবির মলিনভাবে হাসল। তাহলে আমার বউকে বিয়ে করে কেমন লাগছে মিস্টার আদিত্য? নিশ্চয়ই কপালে মেয়ে জোটেনি, তাই একটা সেকেন্ড। আবিরের কথা শেষ হওয়ার আগে আদিত্য আবিরের জামার কলার ধরল। ডোন্ট ক্রস ইউ লিমিট আবির। আমার স্ত্রীর নামে আর একটাও বাজে কথা আমি শুনবো না। স্ত্রী? যে মেয়ে 6 বছর আমার সাথে একই বিছানায় রাত কাটিয়েছে, যে মেয়ের সাথে অগন্তি বার শারীরিক সম্পর্ক হয়েছে আমার, সে আপনার স্ত্রী হয় কি করে? আপনার কাছে স্ত্রী মানে শুধুই একটা নারী শরীর। আপনার কাছে বিয়ে মানে একটা নারী শরীর কেনার অনুষ্ঠান। এই জন্যে আপনি হিরে ছেড়ে কাছে পা কেটেছেন। সারিকার মতো একজন মানুষকে যে আপনি ধরে রাখতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। আর সেই ব্যর্থতা থেকে আমাদের সুখী সংসার দেখে আপনার হিংসা হচ্ছে। আর আপনি যদি ভেবে থাকেন আপনার এই অযৌক্তিক কথাগুলো শুনে আমি সারিকাকে ভুল বুঝবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি ওর অতীত জেনে ওকে বিয়ে করেছি, তাই ওকে ভুল বোঝার প্রশ্নই আসছে না। আবির অট্ট হাসিতে ফেটে পড়ে। কিন্তু মিস্টার আদিত্য, হাসি খুশি তো আপনার কেউ হয় না। ওদের সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই। ওদের জন্মদাতা আমি। আমার মেয়েদের উপর তো কোনো অধিকার আপনার নেই। আদিত্য হাসলো আবিরকে তাচ্ছিল্য করে। মিস্টার আবির, আপনি ভুলে যাবেন না আমি একজন আইনজীবী, তাই আইনটা আমি খুব ভালো করেই বুঝি। জন্ম না দিলে আইনত ওরা আমার মেয়ে। দত্তক নিয়েছে আমি ওদের। ওদের ওপর আমার অধিকার সব থেকে বেশি, কিন্তু আপনার কোনো অধিকার নেই ওদের ওপর। সেটা 2 বছর আগে আদালত রায় দিয়ে দিয়েছে। আর কিছু বলার আছে আপনার? আবির মাথা নিচু করল। আমাকে হাসি খুশির সাথে একবার দেখা করাবেন? কখনোই না। আমি আমার মেয়েদের আপনার মতো খুনির সংস্পর্শে কোনো দিনও আসতে দেব না। দেখতে দেখতে সেই দিন আগত, আর সাহিত্য সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে চক্রবর্তী বাড়ির 3য় প্রজন্মের বড় মেয়ে রূপসা চক্রবর্তী। ছোটখাটো সাজসজ্জার মধ্যে 2 বাড়ি সেজে উঠেছে বিবাহ উপলক্ষে। বাড়ির একমাত্র বউ এবং একমাত্র মহিলা সদস্য হয় সারিকাকে একার হাতেই সব সামলাতে হচ্ছে। যদিও সঙ্গ দেওয়ার জন্য অহনা সকাল সকালই চলে এসেছে দাদার বাড়িতে,
ছর্দি ভাই, 5 জন এও লাগবে তো গায়ে হলুদের সময়, কিন্তু এখন এও বলতে তো আমরা 2 জন। তোমার ভাইয়ার 2 জন বিবাহিত বন্ধু আসবে তাদের বউকে নিয়ে, আর পাড়ার বৌদিরা তো আসবেই, চিন্তা করো না তুমি। আচ্ছা দাদা ভাই আর ভাইয়া কোথায়? দেখো গিয়ে, হয়তো ধুতি নিয়ে যুদ্ধ করছে দুজনে। সারিকা গায়ে হলুদের সমস্ত জোগাড় করে নিজের রুমে আসে। এসেও অবাক হয়ে যায় নিজের মেয়েদের দেখে। ছোট্ট ছোট্ট দুটো শরীরকে যেন হলুদ পরি জড়িয়ে রেখেছে। আদিত্য নিজে সাজিয়েছে হাসি আর খুশিকে। হলুদ শাড়ি, লাল ব্লাউজ, সাথে হলুদ ফুলের কিছু গয়না। সারিকা মুস্কি এসে মেয়েদের সামনে হাঁটু মুড়ে বসলো। কোনটা হাসি আর কোনটা খুশি চেনাই তো যাচ্ছে না। আজ আদিত্য একটা মজার জিনিস করেছে। হাসির কানের পাশে থাকা লাল তিলটার মতো খুশির কানের পাশেও একটা লাল তিল এঁকে দিয়েছে। তাই সারিকা ঘাবড়ে গেছে কিছুটা। কিন্তু মা, তোদের দুজনের কানের পাশে লাল তিল এলো কি করে? তোদের দুজনের মধ্যে খুশি কে? আদিত্য এসে মেয়েদেরকে নিজের কাছে টেনে নিল। এটা তোমার টাস্ক, খুঁজে বের করো তো কোনটা হাসি আর কোনটা খুশি। সারিকা উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ চোখে তাকালো মেয়েদের দিকে। তবে রে, বাবা মেয়েরা মিলে আমাকে জব্দ করছিস? দাঁড়া, আমিও দেখাচ্ছি মজা। সারিকা বিছানায় বসে নিজের মুখটা চাপা দিল 2 হাত দিয়ে। তারপর ফুফিয়ে ফুফিয়ে কান্নার শব্দ করতে থাকলো। হাতের ফাঁক দিয়ে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল একজন এসে ওর পা দুটো জড়িয়ে ধরে ঠোঁট ফুলাচ্ছে। সারিকা যুদ্ধজার হাসি হাসল। মুখ থেকে হাত সরিয়ে তাকে কোলে তুলে নিল। এই যে, এটা হলো আমার খুশি, আর হাসি তার বাবার কাছে। আদিত্য খুশির কাণ্ড দেখে কপাল চাপড়ালো। তার ছোট মেয়ে যে মা অন্তপ্রাণ সেটা হয়তো ভুলে বসেছিল। মায়ের কান্না খুশি সহ্য করতে পারে না, আর এই সুযোগটাই কাজে লাগালো সারিকা। খুশিকে কোলে নিয়ে এসে দাঁড়ালো আদিত্যর সামনে। পরীক্ষায় পাশ করে গেছি, এবার আমার গিফটটা আমাকে দাও। আদিত্য সারিকার কোল থেকে খুশিকে নামালো। তারপর 2 মেয়ের উদ্দেশ্যে বলল, যাও তো দেখে আসো কাকাই কি করছে। আদিত্যর কথা শুনে টলমল পায়ে বেরিয়ে গেল হাসি খুশি দুজনে। ওরা চলে যেতে আদিত্য সারিকার সামনে দাঁড়ালো। কি চাই? সারিকা গুটি গুটি পায়ে এগিয়ে আদিত্যর পায়ের ওপর দাঁড়িয়ে আদিত্যের গলাটা জড়িয়ে ধরল 2 হাত দিয়ে। তোমাকে। আদিত্য সারিকার কোমর জড়িয়ে ধরল যাতে সারিকা পড়ে না যায়। তারপর বিস্মিত চোখে তাকালো। আমাকে? আমি তো তোমারই, এতে চাওয়ার কি আছে? তোমাকে পুরোপুরিভাবে আমার করে চাই আমি। তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই আমি। তোমাকে একান্ত আপন করে চাই আমি। সারিকার এমন আবেগ মাখানো কণ্ঠ শুনে গলা শুকিয়ে যায় আদিত্যর। একটা শুকনো ঢোক গিলে বলে, তুমি সত্যি এটা চাও? সারিকা কিছু বলে না। নির্লজ্জের মতো কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে মুখ লুকায় আদিত্যর প্রশস্ত বুকে। বৌদি, ও বৌদি। দরজার বাইরে সাহিত্যর গলা শুনে খেয়াল হয় সারিকার যে দরজা খোলা আছে। তৎক্ষণাৎ আদিত্যর থেকে দূরত্ব সরে আসো। শাড়িটা ভালো করে ঠিকঠাক করে নিয়ে রুম থেকে বেরোয়। হ্যাঁ ভাই বলো, ডাকছিলে? সবাই তাড়া দিচ্ছে গায়ে হলুদের জন্য। কী সব শুভক্ষণ আছে, না হলে সেটা পেরিয়ে যাবে। হাসি খুশি কোথায় সাহিত্য? অহনার কাছে আছে ওরা। আচ্ছা চলো। দাদা ভাই কোথায়? তুমি চলো, ও সময়ে চলে আসবে। সাহিত্যর সঙ্গে সারিকা গায়ে হলুদের জায়গায় যায়। যাওয়ার আগে শুধু সারিকা আদিত্যকে চেঁচিয়ে বলে, কই গো, আমরা গেলাম, তুমি চলে আসো। গায়ে হলুদের পর্ব শেষে সেই মাহেন্দ্রক্ষণ আগত। সাহিত্য বিয়ে করতে যাওয়ার জন্য বরবেশে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও সারিকা রেডি হতে পারেনি। মেয়েদের সাজাতে সাজাতে নিজের কথাই মনে ছিল না ওর। কোনো রকমে একটা বেনারসি গায়ে জড়িয়ে বসার ঘরে এসে দাঁড়িয়েছ। আদিত্যর পিসি সাহিত্যের উদ্দেশ্যে বলে, সাহিত্য, তোদের মা তো নেই, কিন্তু নিয়ম তো পালন করতেই হবে। তোর বৌদি এখন বাড়ির গৃহিণী। বৌদিকে বল তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বাদ সাধলো সারিকা। এটা কেমন কথা পিসিমা? ও এই বাড়ির ছোট বৌমাকে আনতে যাচ্ছে, সে খামোকা দাসী হতে যাবে কেন? এটা তো তার নিজেরই বাড়ি। তোমরা সব এই যুগের মাইয়া, এইসব নিয়মের ধার ধারণা। আদিও এই কথাটা বলেনি বিয়ে করতে যাওয়ার সময়। দেখো, যা ভালো বোঝো করো। সারিকা মৃদু হাসল। সাহিত্য সামনে গিয়ে দাঁড়ালো।
বলো, এই বাড়ির ছোট বৌমাকে আনতে যাচ্ছ? বৌদি, তোমার সংসার পূর্ণ করার জন্য তোমার বাড়ির ছোট বৌমাকে আমি আনতে যাচ্ছি। আশীর্বাদ করো, সব বাধা পেরিয়ে আমি যেন তার আলতা পায়ের ছাপ এই বাড়ির মেঝেতে ফেলতে পারি। সাহিত্য প্রণাম করলো সারিকাকে। সারিকা সাহিত্যের মাথায় হাত রাখলো। এবার চলো। সারিকা আর আদিত্য দুই মেয়েকে নিয়ে চক্রবর্তী বাড়িতে প্রবেশ করলো। আজ তারা বাড়ির মেয়ে জামাই হিসাবে নয়, বরং এই বাড়ির নতুন জামাইয়ের দাদা বৌদি হিসাবে এসেছে। ওরা ঢুকতেই পদ্ম আর বাড়ির বাকি ছোট সদস্যরা হাসি আর খুশিকে নিয়ে চলে গেল। চলো, ভিতরে চলো। আদিত্য সারিকার গা ঘেঁষে দাঁড়ালো। সম্পর্কগুলো কেমন পাল্টে যাবে, তাই না? আচ্ছা সারিকা, তুমি আমার এই সিদ্ধান্তকে সমর্থন করো তো? মনে কোনো দ্বিধা নেই তো তোমার? সারিকা হাসল। জানো আদিত্য, আমি খুব সোজাসাপটা একজন মানুষ। যেই জিনিস আমার পছন্দ হবে সেটা আমি সরাসরি বলি। যদি আমার এই বিয়েতে অমতি থাকতো তাহলে আমি এই বিয়ের কোনো কাজই করতাম না, এমনকি এই বিয়েতে উপস্থিতও থাকতাম না। তুমি যেমন তোমার ভাইয়ের কথা ভেবেছ, আমিও তেমন আমার বাইজির কথা ভেবেছি আগে। আদিত্যর বুক থেকে একটা বড় পাথর নেমে গেল। কদিন ধরে এটা নিয়ে ওর মন খসখস করছিল। এখন যেন একটু শান্তি পেল। নিজের হাতটা বাড়িয়ে দিল সারিকার দিকে। চলো গিন্নি। সারিকার মুখে চওড়া হাসি খেলে গেল। আদিত্যর বাহুটা নিজের দুই হাত দিয়ে আগলে ধরল। তারপর দুজন এগিয়ে গেল বিবাহ বাসরের দিকে। সিঁথিতে এক মাথা সিঁদুর আর লাল বেনারসিতে সেজে বাসর ঘরে বসে আছে নতুন বিবাহিত বউ রূপসা চক্রবর্তী। ওহো, রূপসা সরকার। পাশেই বসে আছে সাহিত্য সরকার। নব দম্পতিকে ঘিরে রয়েছে বরপক্ষ আর কনেপক্ষ। আদিত্যর ইচ্ছা না থাকলেও ওকে জোর করে বসিয়ে রেখেছে সারিকা। যতই হোক ভাইয়ের বাসর, তার ওপর বয়সটাও কম হয়নি ওর। ভীষণ লজ্জা লাগছে তাই ওর। সারিকার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, তোমার সব কথা মানলো, এ কথাটা আমি মানতে পারলাম না সারিকা। আমি থাকবো না এখানে, আমি যাচ্ছি। তোমার থাকার হলে থাকো। আদিত্য সবার মাঝখান থেকে উঠে ওই ঘর থেকে বেরিয়ে যায়। সারিকার খুব খারাপ লাগে, তাই ও নিজেও আদিত্যর পিছন পিছন চলে যায়। তুমি রাগ করলে আমার ওপর? আদিত্য রাগী দৃষ্টিতে তাকায় সারিকার দিকে। আমার অস্বস্তিটা তুমি কবে বুঝবে সারিকা? জোর করে ওখানে নিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল? সারিকা নিজের ভুল বুঝতে পেরে দুহাত দিয়ে কান দুটো ধরে ওর সরি বলতে হবে না, শুধু পরবর্তীতে আমার সুবিধা অসুবিধা, স্বস্তি অস্বস্তিটা একটু বোঝার চেষ্টা করো। ছাদে যাবে? আদিত্য ভ্রু কুঁচকে তাকায়। ছাদে? এখন? প্রিন্সেসটা একা আছে, বড় বৌদি আছে ওদের কাছে। তুমি চলো তো আমার সঙ্গে। সারিকা এক প্রকার টেনে আদিত্যকে ছাদে নিয়ে এলো। ছাদটা পুরো ফাঁকা। ওপর থেকে নিচের দিকে তাকালে শুধু ঝিকিমিকি আলোয় চোখে পড়বে। ঘড়ির কাঁটা দুটো পার হয়ে যাওয়ায় চক্রবর্তী পাড়া এখন নিস্তব্ধ। সারিকা আদিত্যকে নিয়ে একটা রেলিং ধরে দাঁড়ালো। এখানে নিশ্চয়ই তোমার অস্বস্তি হচ্ছে না? বউয়ের কাছে থাকলে কোনো পুরুষ মানুষের কি অস্বস্তি হয়? সারিকা মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। নিঃশব্দে উপভোগ করতে থাকলো পূর্ণিমা রাতে জ্যোৎস্নামাখা পরিবেশ। কয়েকটা মিনিট কাটলো নিঃশব্দে। এই নিস্তব্ধতা ভাঙল আদিত্য। মনে আছে মাসখানেক আগে আমাদের বিয়ের রাতের কথা? এরকমই পূর্ণিমা রাত ছিল সেটা। মনে আছে। জীবনে হুট করেই তুমি চলে এলে, আর আমার আধারে ঢাকা ভবিষ্যৎটা আলোয় ভরে গেল। আদিত্য সারিকার একটা হাত নিজের মুঠোর মধ্যে নিল। আর আমার কথা ভাবো, এভাবে যে আমার সব অপেক্ষাদের অবসান ঘটবে সেটা আমি কল্পনাই করিনি। কোনো রকম পাওয়ার আশা না নিয়ে একতরফাভাবে ভালোবেসে গেছি শুধু। আর দেখো ভগবান তোমাকে কেমন আমার করে দিলেন। সারিকা নিজের অন্য হাতটা আদিত্যর হাতের উপর রাখল। আজ আমার স্বীকার করতে কোনো বাধা নেই যে তুমি আমার জীবনের খাঁটি এবং শেষ ভালোবাসা। তুমি অন্যরকম, তোমার তুলনা কারোর সাথে হয় না। আমি আমার মেয়েদের বাবাকে ভীষণ রকমভাবে ভালোবেসে ফেলেছি মিস্টার সরকার। আমি তো সেই কবে থেকে। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু তোমার মন খারাপ করতে আমি চাই না। কি কথা বলো না?
তোমার বোন অদিতির নামটাই শুধু শুনেছি সেদিন, কিন্তু বাড়িতে কোথাও তো অদিতির কোনো ছবি দেখিনি এই কদিনে। ওর সম্পর্কে খুব জানতে ইচ্ছে করছে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলতে শুরু করলো, আমার যখন 6 বছর বয়স তখন দিতির জন্ম হয়। আমাকে খুব ভালোবাসতো। দাদা অন্ত প্রাণ ছিল ওর। যখন দার্জিলিং ঘুরতে যাই তখন ও ক্লাস 9-এ পড়তো। সদ্য যৌবনে পা দেওয়া অদিতি প্রথম প্রেমে পড়েছিল। ওর সেই প্রথম অনুভূতির কথাও একমাত্র আমাকেই জানিয়েছিল। অহর্নিশ ওর সঙ্গে একই ক্লাসে পড়তো। অহর্নিশের প্রেমে পড়েছিল। অহর্নিশ মানে অহনার দাদা? হ্যাঁ, ওর বন্ধু, দাদা সব আমিই ছিলাম। তাই ওর সমস্ত গোপন কথা আগে আমাকে জানাতো, কিন্তু সেবারে ওকে খুব বকেছিলাম আমি। সেই জন্য আমার সাথে প্রায় 1 মাস কথা বলেনি ও। তারপর ওকে আমি বুঝিয়ে বলি যে এই সময়টা পড়াশোনার। ও বোঝে, অহর্নিশের সঙ্গে যোগাযোগ কম করে, আর তারপর ঘুরতে গিয়ে চিরতরে হারিয়ে যায় ও আমার থেকে। আদিত্যর চোখে যে বিন্দু বিন্দু জলের সঞ্চার হয়েছে সেটা সারিকা বুঝতে পারে। আদিত্যর হাতগুলো ধরে ওকে ভরসা যোগায়। আদিত্য হাসি মুখে নিজের চোখের জলটা মুছে নেয়। প্রথম প্রথম খুব কষ্ট হতো, কান্না পেত সবসময়, কিন্তু এখন পাগলিটার কথা মনে পড়লে মুখের কোণে হাসি ফুটে ওঠে। কতই না পাগলি ছিল মেয়েটা। ওর ছবিটা আজও আমার লকারে লুকানো আছে, আর ওর বাকি সব স্মৃতি ওপরে চিলেকোঠার ঘরে বাক্সবন্দি। মাঝে মধ্যে মনে হয় বোনটাকে আমি বাক্সবন্দি করে রেখেছি। সাহিত্য আর রূপাকে ফ্লাইটে তুলে দিয়ে একটু আগে বাড়ি ফিরেছে আদিত্য আর সারিকা। সাহিত্যের অভ্যাস থাকলো, রূপা এই প্রথম নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে এত দূর গেল। ওর ভারাক্রান্ত হৃদয় বারবার পিছুটানে আটকে পড়ছিল, কিন্তু এই সময়টা পিছুটানের নয়। তাই সবাইকে বিদায় জানিয়ে ওকে যেতে হয়েছে নিজের ভালোবাসার মানুষের হাত ধরে সম্পূর্ণ অচেনা একটা দেশে। সারিকার টেলার্সটা প্রায় হয়েই এসেছে। 2 দিন পর ছাদ ঢালাই, তারপর আরও 1 সপ্তাহ লাগবে দোকানটা গুছোতে। আদিত্য ক্লান্ত শরীরটা বিছানায় ফেলতেই ঘুমিয়ে পড়ে। এসে হাসি খুশিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল সারিকা। তারপর নিজেরাও খেয়ে এসে ঘুমানোর প্রস্তুতি নেয়। কিন্তু আদিত্য ঘুমিয়ে পড়ল, সারিকার চোখে ঘুম নেই। কদিন ধরেই ওর ইচ্ছা জেগেছে চিলেকোঠার ঘরে যাওয়ার, তাই যেমন ভাবনা তেমন কাজ। এর থেকে ভালো সুযোগ আরও পাবে না। আদিত্যকে অঘরে ঘুমাতে দেখে মেয়েদেরকে বালিশ দিয়ে ঘিরে দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে সোজা চিলেকোঠার ঘরে চলে যায়। ঘরে ঢুকতেই প্রথমে চোখ যায় একটা মাদুরি বিছানো ছোট্ট বেডের দিকে। আরও ভিতরে ঢুকে এদিক ওদিক চোখ বুলাতেও পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত জিনিসটির খোঁজ। ধীর পায়ে সেদিকে এগিয়ে গিয়ে সে বাক্সটার সামনে বসে। কি করছে এখানে? হঠাৎ পিছন থেকে পুরুষালী কণ্ঠ শুনে বুঝতে পারে সারিকা যে কে এসেছে। একটা শুকনো ঢোক গিলে ধীরে ধীরে আদিত্যর দিকে তাকালো। তো তুমি? আদিত্য ভিতরে ঢুকে সারিকার সামনে নিজের বুকে 2টো হাত ভাঁজ করে দাঁড়ায়। কেন এসেছো এখানে? সারিকা সামান্য তোতলে উত্তর দিল, ঘুম আসছিল না, তাই ভাবলাম এখানে আসি। এই ঘরে তো কোনোদিন আসা হয় না তাই। আদিত্য নির্লিপ্তভাবে সারিকার উদ্দেশ্যে বলল, নিচে চলো, কথা আছে। আদিত্য আর কিছু বলল না, টপাটপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। সারিকাও অনিচ্ছা সত্ত্বে আদিত্যর পিছন পিছন গিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে নিচে নামল। সারিকা রুমে ঢুকে দেখল হাসি খুশি এখনও অঘরে ঘুমাচ্ছে। আদিত্য আলমারি খুলে কিছু একটা করছে। সারিকা গুটি গুটি পায়ে আদিত্যর কাছে গেল। তুমি রাগ করলে? আদিত্য কোনো প্রত্যুত্তর করল না। আলমারির একটা গোপন ড্রয়ার থেকে একটা ফটো ফ্রেম বার করে সারিকার হাতে দিল। তুমি যেটা খুঁজতে চিলেকোঠায় গিয়েছিলে এটা সেটাই। সারিকা ফটো ফ্রেমটা দেখল। ছবিতে মোট 8 জন আছে ছবিটাতে। 2টো দম্পতি, একটা যুবক, 2টো অল্প বয়সী ছেলে মেয়ে এবং একটা ছোট্ট বাচ্চা মেয়ে। যুবকটিকে দেখে সারিকার আর চিনতে বাকি রইল না যে এটা আদিত্যর ছোটবেলার ছবি। নির্দিষ্ট ছবিতে আঙুল দিয়ে আদিত্যকে জিজ্ঞাসা করলো, এটা তুমি? আদিত্য ঘাড় নাড়ল। তারপর ছবিটার ওপর নিজের হাত রাখলো। এটা মা, এটা বাবা, এটা অহনার মা আর বাবা। আর এই যে দেখছো, এই ছেলেটা হলো অহর্নিশ, আর ওর কোলে ছোট্ট অহনা।
এক এক করে প্রায় সবার ছবি দেখালো আদিত্য সারিকাকে, শুধু একজন বাদে। সারিকা সাদা জামা পরা ওই তরুণীটির মুখে আঙুল রাখলো। আর এটাই তোমার বোন অদিতি। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এই সে হতভাগী। ওর 15 বছরের জন্মদিনের ছবি এটা। সেদিন ধুমধাম করে কাটিয়ে 16 বছরের জন্মদিনের আগে যার জীবনের প্রদীপ নিভে গেছে। আমার দ্বিতীয়। সারিকা ছবিটার দিকে ভালো করে দেখল। অনেকটা মিল পেল আদিত্যর সাথে অদিতির। অদিতি দিদি তোমার মুখের আদুলি পেয়েছে, তাই না? আদিত্য শব্দ করে হাসল। হ্যাঁ, ও আমার মতে হয়েছিল। কেউ কেউ দেখলে তো আমাদের যমজই ভাবত। বোনটা আমার এভাবে আমাকে একা করে চলে যাবে ভাবতে পারিনি। তবে ঠিক একা নয়, ও নিজের বদলে আমাকে দিয়ে গেছে সাহিত্য আর অহনাকে। তাই আমি অহনার মাঝে আমার দিতির প্রাণ প্রতিষ্ঠা করেছি। ওই আমার দিতি। আদিত্যর করুণ মুখ দেখে সারিকার খুব খারাপ লাগলো, কিন্তু হঠাৎ সারিকার চোখ গেল ফটোর একদম নিচে লেখা তারিখটার দিকে। 15 ফেব্রুয়ারি, মানে তো কদিন আগে। এই দিনই কি অদিতি দিদির জন্মদিন? হ্যাঁ, ইংরেজির 15 ফেব্রুয়ারি এবং বাংলার 1 ফাল্গুন ওর জন্মদিন ছিল। আর আগামীকালই হলো ওর এবং মা বাবার 20তম মৃত্যুবার্ষিকী। বিস্মিত নয়নে সারিকা আদিত্যর দিকে তাকায়। কি? হ্যাঁ, প্রতি বছর গঙ্গার ঘাটে গিয়ে দিনটা পালন করি, কিন্তু ভাবছি কাল বাড়িতেই ছোট করে একটা পুজো করব, কাউকে না জানিয়ে। আগে বলনি কেন? চিন্তা করো না, আমি সব জোগাড় করে ফেলেছি। ছবিগুলো আজই বের করতাম, তোমাকে দেখাতামও, কিন্তু তোমার তো কৌতূহলটা বরাবরই বেশি। আমাকে বললে কি আমি দেখাতাম না? কিন্তু না, তুমি তো আমাকে বলবে না। সব কাজ নিজে করতে তোমার ভালো লাগে। এই প্রথম আদিত্য সারিকার ওপর উঁচু গলায় কথা বলল। সারিকা ছলছল নয়নে তাকালো আদিত্যর দিকে। আদিত্য মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে গেল। সারিকা আদিত্যর সামনে গিয়ে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আমার ভুল হয়ে গেছে, কোনো দিনও আর এরকম ভুল হবে না, প্লিজ ক্ষমা করে দাও। আদিত্য সারিকাকে ধরল না, অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। কোনো প্রত্যুত্তর না পেয়ে সারিকা মাথা উঁচু করে আদিত্যর দিকে তাকালো। কি গো, কথা বলবে না আমার সাথে? ওই শোনো না, কথা বলো না আমার সাথে। বলছি তো আর কোনো দিন এরকম করব না। এই আদি। এত মিষ্টি মিষ্টি কথা শুনে আদিত্যর মন ভরল, মুখে প্রকাশ করল না সেটা। শুধু আর চোখে দেখে নিল সারিকার ভেজা চোখ আর অনুতপ্ত মুখটা। কিন্তু আদিত্যর থেকে কোনো রকম উত্তর না পেয়ে সারিকা আদিত্যর পিঠে একটা চিমটি কাটল। আহ! আদিত্য সারিকার দিকে তাকাতে সারিকা ওর দুহাত দিয়ে আদিত্যর মুখটা চেপে ধরল। আমার দিকে তাকিয়ে থাকো। আদিত্য ছদ্ম রাগ নিয়ে তাকালো সারিকার দিকে। সারিকা বলল, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। তুমি রাগ করে থাকলে আমার কষ্ট হয় আদিত্য, আমার ওপর রাগ করে থেকো না। আদিত্য সারিকাকে নিজের দুহাতের বন্ধনীতে আবদ্ধ করল। আর তুমি বোঝো না, মানুষ তার উপরই রাগ করে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। সারিকার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তার মানে তুমি আর রাগ করে নেই আমার ওপর? না, আমি এখনো রাগ করে আছি, তবে একটা জিনিস পেলে আমার রাগ কমবে। কি জিনিস? আদিত্য সারিকার কানের কাছে মুখ নিয়ে গেল। আমার বউকে আজ রাত্রিবেলাটা শুধু তোমার নামেই লিখতে চাই আমি। সারিকা লজ্জা পেল। বয়সটা বেশি হলেও ঠিক এক অষ্টাদশী রমণীর ন্যায় লজ্জা পেল। আদিত্য ওর কাছে স্বপ্নের পুরুষ, যে পুরুষকে পাওয়ার জন্য সব নারীরই আকাঙ্ক্ষা থাকে। জীবনের প্রথম ভালোবাসাটা ব্যর্থ হলো, শেষ ভালোবাসাটা ওকে নবজন্ম দিয়েছে। তাই জন্য ও আবিরের কাছে কৃতজ্ঞ। ও যদি ছেড়ে না যেত, আদিত্য ওর কাছে অধরাই থেকে যেত। খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল সারিকার। চোখ মুছে নিজের ডান দিকে তাকাতে আদিত্যর ঘুমন্ত মুখটা দেখতে পেল। ওর মুখের বিভিন্ন জায়গায় সিঁদুরের দাগ স্পষ্ট। সারিকা মৃদু হেসে আদিত্যের চুলগুলো ঘেটে দিল। কাল রাতের কথা মনে পড়তেই লজ্জা পেল। বিছানা থেকে ধীর পায়ে নিচে নামলো। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে এক নতুন রূপে আবিষ্কার করলো। থ্যাংক ইউ আবির এবং দেবযানী, তোদের জন্য আজ আমি এত সুখের মুখ দেখতে পেরেছি। তোরা বেইমানি করলি বলেই তো আমি আমার জীবনের সঠিক মানুষটাকে বেছে নিতে পারলাম।
আজ নিজের কাছে প্রতিজ্ঞা করছি, আদিত্যকে আমি ভালোবাসায় ভরিয়ে রাখব, কোনোদিনও কষ্ট পেতে দেব না। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে আমি সারা জীবন আমার ভালোবাসার বন্ধনীতে আগলে রাখব। হঠাৎই আয়নার মাধ্যমে নিজের পিছনে এক পুরুষ নজরে এলো তার। ফোলা ফোলা চোখে সে ওর দিকেই তাকিয়ে আছে। সারিকা পিছনে ঘুরল। কখন উঠলে? আদিত্য নিজের বুকে দুহাত ভাঁজ করে দাঁড়ালো। যখন নিজের বুক থেকে কিছু একটা ফাঁকা হয়ে গেল, তখন উঠে দেখি বউ আমার বুকে নেই, শুধু অসভ্য অসভ্য কথা। আদিত্য মুচকি হাসল। এত ভোরে উঠেছ কেন? বাড়িটা একটু পরিষ্কার করতে হবে, আর হাসি খুশিরও খাবার বানাতে হবে। আদিত্য সারিকার দুহাত ধরে এনে বিছানায় বসে। তুমি বিশ্রাম করো, আমি সব কাজ করে ফেলছি। এই যে মিস্টার সরকার, আপনি কি পাগল হয়েছেন? এগুলো মেয়েদের কাজ, সরো তো। সারিকা উঠতে গেলে আদিত্য চেপে বসিয়ে রাখে ওকে। সংসারটা দুজনের হলে বাড়ির কাজে ছেলে মেয়েদের মধ্যে বিভাজন থাকবে কেন? আর তুমি ভুলে যাও না মিসেস সরকার, তুমি আসার আগে এই বাড়ির কাজগুলো আমিই করতাম। তাই তুমি এখন একটু ঘুমাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি জানি তুমি এখন ক্লান্ত। একটু ঘুমিয়ে নাও, তারপর না হয় আমার হাতে হাতে কাজ করে দেবে। লন্ডনগামী একটা ফ্লাইটের সিটে বসে আছে সাহিত্য আর রূপা। ফ্লাইট উঠছে দূর আকাশে। রূপার মনটা খারাপ বাড়ির সবাইকে ছেড়ে আসার জন্য। সাহিত্য রূপার হাত দুটো নিজের মুষ্টিবদ্ধ করলো। মন খারাপ? রূপা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সাহিত্য বলল, কিন্তু তুমি তো জানতে আমাকে বিয়ে করলে তোমায় সবাইকে ছেড়ে আসতেই হবে একদিন না একদিন। জানতাম, তবুও আমার নিজেকে অপরাধী লাগছে রূপ। আমার মনে হচ্ছে আমি তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে দিচ্ছি। তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? রূপা করুণ চোখে তাকালো সাহিত্যর দিকে। যেদিন থেকে তোমার নামে সিঁদুর আমার স্মৃতিতে ঠেকিয়েছি, সেদিন থেকে আমরা একে অপরের জন্য হয়ে গেছি। আমার স্বামী আমার সাথে থাকলে সবাইকে ছেড়ে আসার যন্ত্রণা আমি তাড়াতাড়ি ভুলে যাব। তবে কি জানো তো, হাসি খুশির জন্য মনটা বেশি খারাপ হচ্ছে। সে তো আমারও হচ্ছে। ওদের দুজনকে ছেড়ে আসার সময় ওরা দুজন করুণ দৃষ্টিতে তাকিয়ে বারবার কাকাই কাকাই বলে ডাকছিল। কিন্তু ওদের ডাক উপেক্ষা করে আসতে মন না চাইল, আসতে হয়েছে আমাকে। আবার কবে দেশে ফিরব? দাদাভাই বললেই লন্ডনের পাট চুকিয়ে একেবারে ফিরে যাব। হঠাৎ রূপার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। এই শোনো না, ছোট পিসি আর আদিদা তো বিয়ের পর কোথাও ঘুরতে যায়নি। ওদের একটা হানিমুনের অ্যারেঞ্জ করতে পারি না আমরা? করতে তো পারি, কিন্তু ওরা কি যাবে? যাবে না মানে? অবশ্যই যাবে। তুমি চট করে মানালির ফ্লাইটের 4টে টিকিট কেটে ফেলো তো, আর একটা হোটেল রুমও ভাড়া করে ফেলো। সাহিত্য অবাক চোখে প্রশ্ন করল, মানালি? হ্যাঁ, ছোট থেকে মানালি যাওয়ার স্বপ্ন দেখে ছোট পিসি। ওদের বিয়ের সময় তো আমরা কিছুই দিইনি। এটা না হয় আমাদের তরফ থেকেই থাকুক, ওদের জন্য ছোট্ট একটা উপহার। তুমি বৌদিকে খুব ভালোবাসো, তাই না? ছোট কাকা আর ছোট পিসি ছিল আমার ছোট্টবেলার বন্ধু, আর ঘরের বন্ধুদেরকে কে না ভালোবাসে বলো? সময় জিনিসটা বড়ই অদ্ভুত। খারাপ সময় যেমন কাটতে চায় না, তেমনি ভালো সময়গুলো মুহূর্তের মধ্যেই কেটে যায়। তেমনি সুখে শান্তিতে সারিকার আদিত্য সংসার জীবনের 6টা বছর অতিবাহিত হয়ে গেছে। বয়স বেড়েছে দুজনেরই। আদিত্যর বয়স 45 পেরিয়েছে, আর সারিকার বয়স 39-এর কাছাকাছি। বয়স হলো আদিত্যকে দেখে বোঝা দেয় যে তার বয়স এত হতে পারে। আমাদের ছোট্ট হাসি খুশি ওরফে ঐশানী আর সর্বাণীও আর ছোট্টটি নেই। পৃথিবীতে 7.5 বছর কাটিয়ে ফেলেছে তারা। স্কুলে ভর্তি হয়েছে দুজনেই, ক্লাস 2-এর ছাত্রী দুজনেই। তবে এর মধ্যে একটা খুশির খবর হলো, হাসি খুশির প্রমোশন হয়েছে। তারা দুজনই বড় দিদি হয়েছে। তাদের কোলে এসেছে তাদের ছোট্ট ভাই অভিদিত্য সরকার। তার বয়সও 4 পেরিয়েছে। খুশির মতে চঞ্চল আর দুষ্টু হয়েছে অভিদিত্য ওরফে অব্র। তবে খুশি মা নেওয়াটা হলো, অব্র হয়েছে হাসির মতো বাবা নেওয়াটা। সারিকা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কাকে এনেছি।
সারিকা চটজলদি কাপড়ে হাত মুছে রান্নাঘর থেকে বসার ঘরে এসে চমকে ওঠে। একটা ছোট্ট পরী আদিত্যর কোলে, মাথায় পরিপাটি করে চুল বাঁধা, সাদা দবদবে যেন এক পুতুলকে দেখছে সারিকা। ভিডিও কলা সামনাসামনি দেখার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা সারিকা ভালোভাবে বুঝল। ছুটে গিয়ে নিজের 2 হাত বাড়িয়ে দিল। তিন্নি, আয় আমার কোলে, আয় জেম্মার কাছে। তিন্নি, ভালো নাম তানভী সরকার। এ হলো সাহিত্য আর রূপা 3 বছর মেয়ে। প্রায় 6 বছর পর দেশে ফিরল ওরা। মেয়ের জন্ম দিয়েছে বিদেশের মাটিতে, তবে এবারে পাকাপাকিভাবে ফিরেছে ওরা দেশে। তিন্নি ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করলো। মাম্মা, মাম্মা হোয়ার ইউ পাপা? এক প্রকার জোর করে আদিত্যর কোল থেকে নেমে পড়ল তিন্নি। সোজা গিয়ে বসলো সোফায়, হাত পা ছুঁড়ে কান্না শুরু করলো। ওর কান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলো হাসি খুশি আর অভ্র। হাসি খুশি তিন্নিকে দেখে অবাক হলো। এই, কে তুমি? আমাদের সোফায় বসে আছো কেন? কাঁদছি বা কেন? খুশির প্রশ্ন না বুঝে আরো জোরে কান্না শুরু করলো তিন্নি। কিছুক্ষণের মধ্যেই রূপা লাগেজ টানতে টানতে ঘরে ঢুকে মেয়েকে কাঁদতে দেখে লাগেজ ফেলে ছুটে যায় ওর দিকে। তিন্নি এক লাফে রূপার কোলে উঠে পড়ে। হোয়াটস হ্যাপেন্ড মাম্মা? হোয়াই আর ইউ ক্রাইং? তিন্নি কিছু উত্তর দিল না। মেয়েকে কোলে নিয়ে সারিকার সামনে এসে দাঁড়ালো রূপা। কি বলে ডাকবো তোকে? ছোট পিসি নাকি দিদি? সারিকা আনন্দের সহিত রূপার মাথা হাত বুলিয়ে দিল। তুই কি বলে ডাকতে চাইছিস? এখানে দিদি ভাই, ওই বাড়িতে ছোট পিসি। তাই ডাক। তা আমার দেওয়ার মশাই কোথায়? ওই লাগেজগুলো আনছে। সারিকা আদিত্যর দিকে তাকালো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সাহিত্যের কাছে, ও একা ব্যাগগুলো আনতে পারবে নাকি, যাও। আদিত্য চলে গেলে সারিকা হাসি খুশি আর অব্রকে নিয়ে আসে রূপার সামনে। হাসি খুশি, অব্র, ইনি হলেন তোমাদের কাকিয়া। আর কাকিয়ার কোলে যে বেবিটা দেখছো, ও হচ্ছে তোমাদের বোন তিন্নি। আজ থেকে তোমরা ওকেও তোমাদের সাথে নিয়ে খেলবে। হাসি হাতের ইশারায় রূপাকে নিচে হতে বলল। রূপা হাঁটু মুড়ে বসলো ওদের সামনে। বসতে হাসি খুশি তিন্নিকে টেনে নামাতে লাগলো। তাতে আরও কেঁদে উঠল তিন্নি। রূপা তিন্নিকে বোঝাতে লাগলো, তিন্নি বেটা, লুক এট দ্যাম, দে আর ইউর কাজিনস। তিন্নি চোখ পিটপিট করতে করতে তাকালো ওদের দিকে। কাজিন? রূপাকে মেয়ের সাথে ইংলিশে কথা বলতে দেখে সারিকার কৌতূহল জাগলো। হ্যাঁ রে রূপা, তিন্নি কি বাংলা একদমই জানে না? রূপা তিন্নিকে হাসি খুশির কাছে দিয়ে উঠে দাঁড়ালো। অল্প অল্প জানে। আমরা ওর সাথে বাংলাতেই কথা বলতাম সবসময়, কিন্তু আমাদের পাশের বাড়ির একটা বাচ্চার সাথেও খেলাধুলা করত। সেখান থেকে কিভাবে জানি না ইংলিশটাই রপ্ত করেছ, তাই বেশিরভাগ সময় ওর সাথে ইংলিশেই কথা বলতে হয় আমাদের। কিন্তু এবার তোকে বাংলাটা শেখাতে হবে। দেখ, আমরা একটু একটু বুঝতে পারলো, বড় বৌদিদের তো অসুবিধা হবে। রূপা হাসলো। কেন, তুই আছিস তো। আমার মেয়ের মাতৃভাষার শিক্ষক না হয় তুই হলি। আমার 3টে স্টুডেন্ট তো আছে, আজ থেকে না হয় তিন্নিও হলো আমার স্টুডেন্ট, বিনা পারিশ্রমিকে। কথাটা বলেই রূপা সারিকা উচ্চস্বরে হেসে উঠল। কিন্তু হঠাৎ সারিকার কিছু একটা মনে পড়ে যেতে চিন্তিত হয়ে উঠেও। শোন না রূপা, আজ না আমি একদম সময় দিতে পারবো না তোদেরকে। একটা বড় অর্ডার পেয়েছি, হাতে বেশি সময় নেই। আমি বরং দুপুরের খাবারটা বাইরে থেকে অর্ডার করে দিই। রূপা সারিকার কাঁধে হাত রাখলো। তুই এত চিন্তা করছিস কেন বলতো ছোট পিসি? আমি আছি তো। আমিও তো এই বাড়ির বউ, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। আজকের রান্নাটা আমি করে নেব। সে কি করে হয়? তুই এত দূর জার্নি করে এলি, তোর বিশ্রামের প্রয়োজন। ছাড় তো বিশ্রামের কথা। এত বছর পর তোদেরকে দেখলাম, আমার হাসি খুশিকে দেখলাম, কত বড় হয়ে গেছে। আগে সবার সাথে জমিয়ে আড্ডা দেব, তারপর বিশ্রাম। তুই কাজ সেরে দুপুরের মধ্যে ফিরে আয়, তারপর তোর সাথে গল্প করব। সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে আছে একটা বছর 40-এর অর্ধবয়সী মহিলা। পরনে তার বেগুনি রঙের একটা পাতলা শাড়ি। দেখলে যে কেউ বুঝতে পারবে তিনি কারোর জন্য অপেক্ষা করছেন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সংশোধনাগারের প্রধান দরজা দিয়ে বেরিয়ে আসে আবির চ্যাটার্জি। এদিক ওদিক তাকিয়ে ওর জন্য অপেক্ষারত সেই রমণীর কাছে এসে দাঁড়ায়। কেমন আছো দেবযানী? দেবযানী মৃদু হাসল।
জেলে থাকাকালীন কিছু মনে হয়নি, কিন্তু ছাড়া পর পর এই 2 বছর নিঃসঙ্গতায় কেটেছে জীবন। মা, বাবা, দিদি কারোর কাছে ঠাঁই পাইনি, খুব কষ্ট করে কাটিয়েছি। আমার বাড়ি যাওনি কেন? গিয়েছিলাম, কিন্তু গিয়ে জানতে পারলাম মা 5 বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছেন। অবাক হয় আবির। হ্যাঁ, গত 5 বছর যাবৎ গায়ত্রী দেবী আবিরের সঙ্গে একবারও দেখা করতে আসেননি। ও ভেবেছিল হয়তো রাগ করে দেখা করতে আসেননি, কিন্তু উনি যে কলকাতায় নেই এটা অজানা ছিল ওর। কি বলছো? কোথায় গেছে মা তাহলে? অন্তু আর পঙ্কজই বা কোথায়? জানি না। পাশের বাড়ির কাকিমা শুধু বললেন মা নাকি ওনাকে বলেছিলেন উনি তীর্থে চলে যাবেন। আবির মাথাটা 2 হাত দিয়ে চেপে ধরল। আমি নিজের ভুলে সব হারালাম দেবযানী। সারিকা আর আমার মেয়েদের তো আগেই হারিয়েছিলাম, এখন মা আর বোনকেও হারিয়ে ফেললাম। আমার সব আপনজনরা হারিয়ে গেল দেবু, সবাই হারিয়ে গেল। দেবযানী আবিরকে ধরল। বয়স বাড়ার সাথে সাথে এবং জেলের কুঠিতে নিঃসঙ্গ জীবন কাটিয়ে নিজের অপরাধগুলো খুব ভালো করে অনুধাবন করেছে আবির। শরীর মন কোনোটাই আর সাথ দেয় না ওর। একটা কঠিন রোগ যে বাসা বেঁধেছে তার শরীরে। দেবযানী সেই বিষয়ে অবগত। আবিরকে ধরে নিয়ে গিয়ে সে অটোতে বসে। কোথায় যাব আমরা এখন দেবযানী? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। আমি একটা ছোট্ট 1 কামরার ঘরে থাকি। কম বেতনের একটা চাকরিও খুঁজেছি, সেটা দিয়ে 2টো পেট কোনো মতে চলে যাবে। আবির আর দেবযানীর অটো ছুটে চলল নিজেদের গন্তব্যের দিকে। সারিকা সেই একটা ছোট্ট ঘরের মধ্যে গড়ে তোলা টেলার্স আর 4 তলার একটা বিল্ডিংয়ে পরিণত হয়েছে। সেখানে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা 100-রও বেশি। আদি সারিকা টেলার্স এখন নিজের নাম বদলে আদি সারিকা ফ্যাশনস হাউস নামে রাজ করছে ঝাড়গ্রামের বুকে। শুধু ঝাড়গ্রাম নয়, সারিকা আরও কয়েকটা জেলায় আউটলেট খুলেছে নিজের ফ্যাশনস হাউসের। নিজের একটা পরিচিতি গড়ে তুলেছে ও আদিত্যকে পাশে নিয়ে। নিজের অফিস রুমে বসে নতুন অর্ডারের কিছু ডিজাইন সম্পর্কে কর্মচারীদের সঙ্গে আলোচনা করছিল। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে বেরোয়। 2জন খুব পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় ওর। আপনারা? তুমি? সারিকার সামনে এখন দাঁড়িয়ে আছে 6 বছর আগে ওকে বিনা কারণে বহিষ্কার করার অফিসের সেই বস রাজীব সেন এবং ওনার স্ত্রী মৌসুমী সেন। সারিকা ওনাদের দেখে মুচকি হাসল। কি ব্যাপার ম্যাম, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? মৌসুমী সারিকাকে দেখে মুখ বাঁকালো। শেষমেশ সেলস গার্লের চাকরি পেলে? যাই হোক, আমি এই ফ্যাশনস হাউসের অনেক নাম শুনেছি, তাই এলাম এখানে। আমি কয়েকটা ইউনিক ডিজাইনের বেনারসি অর্ডার করতে চাই। তোমার মালিককে ডাকো। সারিকা মৃদু হাসল। মালিক নয়, মালকিন। উনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন ম্যাডাম, মিসেস অভিসারিকা সরকার। মৌসুমী অবাক হয়ে তাকালো সারিকার দিকে। তুমি এই ফ্যাশনস হাউসের ওনার? স্ট্রেঞ্জ। সারিকা মৌসুমীর কথাকে গুরুত্ব না দিয়ে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বলল, পায়েল, ওনাকে বেনারসির লেটেস্ট ডিজাইনগুলো দেখাও। ওকে ম্যাম। কথাটা বলে সারিকার এক মুহূর্ত দাঁড়ালো না, নিজের অফিস রুমে চলে গেল। ল্যাপটপটা খুলে কাজ করছিল, হঠাৎই দরজায় টোকা পড়ে। আসতে পারি ম্যাডাম? সারিকা মাথাটা তুলে দরজার দিকে তাকাতে হেসে ফেলে। আসুন স্যার, আসুন আমার পতিদেবতা। আদিত্য দরজা ঠেলে রুমে ঢুকে সোজা সারিকার পাশে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার কি সারিকা, কখন বাড়ি যাবে? রূপা আর সাহিত্য তোমার জন্য ওয়েট করছে কখন থেকে। সারিকা নিজের হাতের ঘড়িটা দেখে চমকে উঠল। এ বাবা, 2:30 বেজে গেছে, আমি একদম খেয়াল করিনি গো। চলো চলো, তাড়াতাড়ি চলো। সারিকা বাড়িতে ঢুকে আরও একবার সারপ্রাইজড হয় অহনা, অভিক আর বিনীতকে দেখে। বিনীত হলো অহনা আর অভিকের একমাত্র ছেলে, বয়স 5 বছর। সারিকাকে দেখে ও সারিকার কাছে ছুটে আসে। বড় মিমি, তুমি অনেক দিন আমাদের বাড়ি যাও না কেন? দাদা নিস্টার হয়ে যাওয়ার পর থেকে তুমি আর আমাদের বাড়ি যাও না কেন? বাবার কথা শুনেই মনটা খারাপ হয়ে গেল সারিকার। এই 6 বছরে যেমন অনেক কিছু পেয়েছে,
ঠিক তেমন হারিয়েছে অনেক আপনজনকে। ওর বড় জেঠি, মেজো জেঠু, ওর বাবা পরলোক গমন করেছেন। ওই প্রজন্মের আছে বলতে শুধু ওর মেজো জেঠি আর ওর মা। তাও মেজো জেঠির শরীর ভালো না। বাবার কথা মনে পড়তে কষ্ট পেল, তবুও বাচ্চাদের সামনে নিজের দুঃখটা প্রকাশ করলো না। চল আগে জমিয়ে খেয়ে নি, দেখি তো ছোট মিমি কেমন রান্না করেছে, তারপর তোর সাথে গল্প করব। কিন্তু বড় মিমি, আমার একটা নালিশ আছে তোমার কাছে। বিনীতের গাল ফোলানো দেখে হাসি পায় সারিকার। সেও কোমরে হাত দিয়ে বলে, তা কি নালিশ শুনি আমার ভাইপোর? আমাকে অব্র মেরেছে। সারিকা রাগী দৃষ্টিতে তাকালো অব্রর দিকে। অব্র তৎক্ষণাৎ ছুটে পালালো। অহনা এসে বিনীতের সামনে দাঁড়ালো। আর তুমি যে ওকে কামড়েছ সেটাও বলো। একটা সপ্তাহ নিজের বাড়িতে থেকে সাহিত্য আর রূপা তিন্নিকে নিয়ে চক্রবর্তী বাড়িতে গেছে। সারিকা আর আদিত্য যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেনি ওরা। ওদেরকে কলকাতা যেতে হবে জরুরি একটা কাজে। 6 বছর আগে ট্রেনে ভিড় ঠেলে ওঠা সারিকা আর আদিত্যর কাছে এখন নিজেদের গাড়ি আছে, তাতে করে যাবে ওরা। হাসি খুশির স্কুলে আজ ছুটি, তাই 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়েই বেরিয়ে পড়েছে ওরা কলকাতার উদ্দেশ্যে। আদিত্য ড্রাইভিং সিটে বসেছে। 4 চাকা চালানোটা ও অভ্যাস করে নিয়েছে। ওর পাশেই বসে আছে সারিকা, আর পিছনে হাসি খুশির সাথে বসেছে অব্র। সারিকার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পায়েল আগেই চলে গেছে সেখানে। আদিত্য গাড়ি চালাতে চালাতে সারিকার দিকে তাকায়। নিজেকে তোমার হাজব্যান্ড হিসেবে পরিচয় দিতে আমার গর্ব হয় সারিকা। সারিকা ব্রুকুসকে তাকালো। আমি আজ যা হয়েছি সেটা তো শুধু তোমারই জন্য আদি। তুমি আমার লাকি চার্ম। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সাথে শুধু ভালো ঘটনাই ঘটেছে। সেদিক থেকে দেখতে গেলে তুমিও কিন্তু আমার লেডি লাক। গত 6 বছর আমি একটা কেসও হারিনি, সেটা কিন্তু তোমার সাথে গাঁটছড়া বাঁধার পর থেকে। আই লাভ। কথাটা আদিত্য শেষ করার আগে জোরে একটা চিমটি খায় সারিকার কাছ থেকে। সারিকা ফিসফিসিয়ে বলে, সংযত হও আদি, পিছনে ছেলেমেয়েরা আছে, মুখে লাগাম দিতে শেখো। আদিত্য একবার পিছনে তাকিয়ে ড্রাইভিংয়ে মন দেয়। আবার সারিকা পিছনে তাকায়। খুশি, ভাইকে আমার কাছে দে তো, ওর মনে হয় ঘুম এসেছে। খুশি কোনো রকমে অব্রকে পিছন থেকে সামনে পাঠায় সারিকার কাছে। সারিকা অব্রকে ঘুম পাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। 20 তলার বিল্ডিংয়ে 4 তলা আর 5 তলা সেজে উঠেছে বিভিন্ন লাইটস আর বেলুনে। ব্যানারে জলজল করছে আদি সারিকা ফ্যাশন হাউস নামটা। মূলত এটা কলকাতার আউটলেট, যেটা আজ থেকে প্রায় 1 বছর আগে ওপেন করেছিল সারিকা। আজ 1 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে সারিকা আসছে এই অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। ঝাড়গ্রাম থেকে কলকাতা আসতে আসতে সারিকাদের সন্ধ্যা হয়ে যায়। ওদের গাড়ি এসে থামে বিল্ডিংয়ের সামনে। ওরা গাড়ি থেকে নামতে ওদের ওয়েলকাম করতে কয়েকজন এসে উপস্থিত হয়। তাদের মধ্যে হঠাৎ একটা মহিলা কণ্ঠ বলে ওঠে, সারা তুই? প্রায় ভুলতে বসা একটা পরিচিত মহিলা কণ্ঠ শুনে সারিকা এবং আদিত্য দুজনেই সেই মহিলার দিকে তাকিয়ে চমকে ওঠে। সারিকার মুখ থেকে বেরিয়ে আসে, দেবযানী। দেবযানী এগিয়ে আসে সারিকার দিকে। সারিকা দেবযানীকে ভালো করে লক্ষ্য করে। ওর কোম্পানিরই আইডেন্টিটি কার্ড ঝুলছে দেবযানীর গলায়। তুই এই কোম্পানিতে কাজ করিস? দেবযানী একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাগ্য আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে সারিকা। যাই হোক, আমার অনেক ভালো লাগছে তোর সাফল্য দেখে। সারিকা মৃদু হাসল। কবে ছাড়া পেলি? 2 বছর আগে। সারিকা আর কিছু বলল না দেবযানীকে। গাড়ি থেকে হাসি খুশি আর অব্রকে নিচে নামায়। হাসি খুশিকে দেখি দেবযানীর মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। ওরা তোর আর আবি? দেবযানীকে হাত দেখিয়ে থামিয়ে দেয় সারিকা। ওরা আমার আর আদিত্যর সন্তান। ম্যাম, স্যার, এবার ভিতরে চলুন। আদিত্যর কোলে অভ্র আর খুশিকে 1 হাত দিয়ে ধরেছে। খুশি ধরেছে হাসির হাত, আর হাসিকে ধরে রেখেছে সারিকা। এভাবে এগিয়ে চলে সারিকা আর আদিত্য ভিতরের দিকে। প্রায় 8 বছর পর মুখোমুখি দাঁড়িয়ে আছে আবির আর সারিকা। দেবযানীর সঙ্গে ওরও ইনভাইটেশন ছিল এই পার্টিতে, তবে আবিরের চোখ হাসি আর খুশির দিকে।
চোখে মুখে তার আনন্দ উপচে পড়ছে। যেই কারণে ও সারিকাকে ছেড়েছিল সেটাই পায়নিও, অথচ যাকে দোষী বানিয়ে ছেড়ে দিল সেই আজ স্বামী সন্তান নিয়ে সুখে জীবন কাটাচ্ছে। ওরা হাসি খুশি। কথাটা বলে আবির হাসি খুশির দিকে এগোতে গেলে সারিকা সামনে বাধা হয়ে দাঁড়ায়। খবরদার, আমার মেয়েদের ধারের কাছেও আসবেন না। দুফোঁটা জল গড়িয়ে পড়ল আবিরের চোখ দিয়ে। ওদের সাথে একটাবার কথা বলতে দাও আমায় সারিকা, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। না আবির, আমি চাই না আমার মেয়েরা তোমার সাথে পরিচিত হোক। পায়েল ওদের নিয়ে যাও। পায়েল হাসি আর খুশিকে নিয়ে যেতে গেলে আদিত্য ওদের বাধা দেয়। দাঁড়াও পায়েল। আদিত্য অভ্রকে কোল থেকে নামিয়ে হাসি আর খুশিকে ধরে আবিরের সামনে দাঁড় করায়। আবিরের চোখে চোখ রেখে বলে, মিস্টার আবির চ্যাটার্জি, মিট মাই ডটার্স, ঐশানী সরকার অ্যান্ড সর্বাণী সরকার। সারিকা বিস্মিত চোখে আদিত্যর দিকে তাকালে আদিত্য চোখের ইশারায় আশ্বস্ত করে সারিকাকে। আবির হাঁটু মুড়ে বসে হাসি খুশির সামনে। আমাকে ক্ষমা করে দিস তোরা, তবে তোরা একদম যোগ্য মানুষের কাছে বড় হচ্ছিস। তোরা খুব লাকি যে তোদের বাবা আদিত্য সরকার। আবিরের চোখ ভিজে ওঠে। হাসি আবিরের চোখের জলটা মুছিয়ে দেয়। তুমি কাঁদছো কেন আঙ্কেল? আবির নিজের চোখের জলটা মুছে নেয়। কাঁদছি না, চোখে কি যেন একটা পড়েছে। ভালো থাকিস। আবির উঠে দাঁড়ায়। নিঃশব্দে আদিত্যর কাছে হাত জোর করে ধন্যবাদ বলে চলে যায় ওখান থেকে। দেবযানী সারিকার পাশে এসে দাঁড়ায়। আমরা যে অপরাধ করেছি তার শাস্তি পাচ্ছি এখনো। আবিরের ক্যান্সার ধরা পড়েছে। ও হয়তো আর বেশি দিন বাঁচবে না, তবে হাসি খুশিকে দেখার ইচ্ছেটা এভাবে যে ওর পূরণ হয়ে যাবে ভাবিনি। পারলে আমাদের ক্ষমা করে দিস। দেবযানী ওখান থেকে চলে যায়। হাসি আর খুশি সারিকার সামনে এসে জিজ্ঞাসা করে, মা, ওই আঙ্কেলটাকে কি বলল? কাঁদছিল কেন ওই আঙ্কেলটা? আঙ্কেলটার বুঝি খুব কষ্ট? সারিকা দুই মেয়েকে নিজের পেটের কাছে জড়িয়ে রাখলো। কেউ না মা, ওই আঙ্কেলটা তোমাদের কেউ না। চলো বসবে, চলো। ঘড়ির কাঁটা রাত 1টা মতো বাজবে। অনেকটা রাত হয়ে যাওয়ায় সারিকা আর আদিত্য ঝাড়গ্রাম যেতে পারেনি। কলকাতাতে একটা হোটেলে উঠেছে ওরা। অভ্রা অনেক আগেই ঘুমিয়ে পড়লে হাসি খুশি এখনো জেগে আছে। দুজনে আপন মনে বিছানার ওপর খেলছে। সারিকা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদিত্য পিছন থেকে ওর কাঁধে হাত রাখলো। সারিকা গাড় ঘুরিয়ে তাকালো আদিত্যর দিকে। তুমি? আদিত্য সারিকার পাশে দাঁড়ালো। আবিরের কথা ভাবছ? সারিকা মাথা নাড়িয়ে না বোঝালো। আদিত্য মুচকি হাসলো। যেখানে মিথ্যেটা খুব সহজেই ধরা পড়ে যায় সেখানে মিথ্যে বলে কি লাভ সারিকা? সারিকা একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রকৃতি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আদিত্য ভ্রু কুঁচকে তাকালো। মানে? মৃত্যু পথযাত্রী একজন মানুষের মৃত্যু কামনা করা উচিত নয়, তবুও সেই মানুষটাই তো কয়েকটা বছর আমাকে বেঁচে থাকতেই নরকের যন্ত্রণা ভোগ করিয়েছিল। প্রকৃতি তার বিচার করেছে আদিত্য। আমাকে নিঃস্ব করতে চাও মানুষটাই আজ নিঃস্ব হয়ে গেছে। কষ্ট হচ্ছে? না, তবে খারাপ লাগছে। আমরা আবিরের ট্রিটমেন্ট করতে পারি না? সারিকা চকিতে তাকালো আদিত্যর দিকে। আবারও একবার বিস্মিত হলো আদিত্যের কথা শুনে। এই মানুষটার কতভাবে মুগ্ধ করবে ওকে। নিজের বইয়ের প্রাক্তনের জন্য এরকম ভাবনা যার মাথায় আসতে পারে সেটা একমাত্র আদিত্যই। খরচটা আমরা চালাতে পারি, কিন্তু দ্বিতীয়বার ওর মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু ওদের সাথে যোগাযোগ করব কিভাবে আমরা? ফোন নম্বর, ঠিকানা কিছুই তো আমরা জানি না। সারিকা কিছু একটা ভেবে উত্তর দিল, আমি অফিসে ফোন করে কালেক্ট করছি। তুমি তাহলে কালেক্ট করো, আমি হাসি খুশিকে ঘুম পাড়াচ্ছি। আদিত্য যেতে গেলে পিছন থেকে ডাক দেয় সারিকা, এই শোনো। আদিত্য ঘুরে তাকায়। হ্যাঁ বলো। আমার মনে কিন্তু আবিরের জন্য এক ফোঁটাও জায়গা নেই। আমার পুরো মনটা জুড়ে শুধুই তুমি আর আমার সন্তানরা। আদিত্যর ঠোঁট যুগল প্রসারিত হয়। আমি জানি। হিমশীতল এক বরফের দেশে জানালার কাছ ধরে দাঁড়িয়ে আছে এক অর্ধবয়স্ক রমণী। মুখের গড়ন এবং শরীরের ভাঁজ দেখে বোঝা যায় বয়স তার 50-এর কাছাকাছি। পরনে শীতকালীন পোশাক,
হাতে একটা বয়স 11-12 বছরের বালকের ছবি। কোথায় হারিয়ে গেলি পলাশ আমাদের কাছ থেকে? তোর শোকে দিদি জামাইবাবু চলে গেলেন, আর এখানে আমাকে সবাই একা করে দিল। তুই তো তোর মাসিমণিকে খুব ভালোবাসতিস বল, তাহলে মাসিমণিকে কিভাবে ভুলে গেলি তুই? কিভাবে আছিস 26টা বছর আমাদেরকে ছেড়ে? একবারও কি মনে পড়ে না তোর আমাদের কথা? কাউকে না বলে বেরিয়েছিলি সাইকেল নিয়ে। সাইকেল পেয়েছিলাম কিন্তু তোকে পাইনি। কোথায় আছিস তুই? মহিলাটির কাঁধে কেউ হাত রেখে বলল, শোভা। শোভা চোখের জলটা মুছে ঘুরে তাকালো লোকটার দিকে। লোকটা বলল, তোমার বোন পার এই পৃথিবীতে নেই শোভা। বেঁচে থাকলে কি ও ফিরে আসতো না? নিজের পরিচয় ঠিকানা বলতে পারার মতো যথেষ্ট বড় ছিল। শোভা নিজের দুহাত দিয়ে সরিয়ে দিল লোকটাকে। আমার পলু বেঁচে আছে, কিচ্ছু হয়নি ওর। দেখবে ও একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে, আর আমি সেই দিনটারই অপেক্ষা করছি। গভীর রাত, ঘুম নেই সারিকার চোখে। ওর সঙ্গে রাত জাগছে আদিত্য। মেয়েদেরকে ঘুম পাড়িয়ে ওরা ব্যালকনিতে বসে বসে রাতের কলকাতা দেখছে। হঠাৎ সারিকা বলে উঠল, কতগুলো বছর পর রাতের তিলোত্তমাকে দেখছি আবার। জানো আদি, রাতের এই কলকাতা শহরটা আমার খুব পছন্দের। যাবে লং ড্রাইভে? আদিত্যর থেকে এমন কথা আশা করেনি সারিকা, তবে ওর এই প্রপোজালটা মন্দ লাগেনি। হ্যাঁ বলতে গিয়েও থেমে যায় সারিকা। কথা পাল্টে বলে, ঝাড়গ্রাম থেকে এত দূর ড্রাইভ করে এসেছ, এমনি টায়ার্ড তুমি। রাতটুকু রেস্ট নাও, কাল আবার সকাল সকালই বেরোতে হবে। হাসি খুশির স্কুল আছে। কালকের দিনটা না হয় এখানেই থাকি, শহরটা ঘুরে দেখি। এখন একটু রাতের কলকাতাটা ঘুরে আসি। মাথা খারাপ নাকি? ছেলেমেয়েরা ঘুমোচ্ছে আর আমরা লং ড্রাইভে যাব? পায়েল তো পাশের রুমে আছে, ওকে এখানে ডেকে নাও। ও হাসি খুশি আর অব্রর কাছে থাকুক, আমরা ঘুরে আসি, আর ওদেরকে নিয়ে কাল সকালে বেরোবো। সারিকা চিন্তিত সুরে বলল, বলছো, কিন্তু ওদের একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? পায়েল তো তোমার বিশ্বস্ত মানুষ, ওর কাছে আমাদের ছেলে মেয়েরা সেফ। অব্র যদি উঠে পড়ে, ওর তো তোমার মতে পাতলা ঘুম। আমাকে আর তোমাকে না দেখতে পেলে চিৎকার করবে, তখন পায়েলও সামলাতে পারবে না। আদিত্য অনেক চিন্তা ভাবনা করে দেখলো সারিকা ঠিকই বলেছে, তাই আমতা আমতা করে বলল, হোটেলের নিচে একটা চায়ের দোকান দেখলাম ঢোকার সময়, অন্তত চাটা খেয়ে আসি চলো। এই হালকা শীতে ধোয়া ওঠা গরম চা জমে যাবে। সারিকা হো হো করে হেসে উঠল, ওরে আমার চাখর, এটাই বলো না আসল কারণ। চলো তাহলে, তোমার ইচ্ছেটা পূরণ করে আসি। দুটো মাটির ভার হাতে নিয়ে কলকাতার রাস্তায় পাশাপাশি হাঁটছে এক দম্পতি। আদিত্যর হয়তো প্রথম রাতের কলকাতা হাঁটা, কিন্তু সারিকা এর আগেও বেরিয়েছে কলকাতার রাস্তায় রাত্রিবেলা আবিরের সাথে। পায়েলকে ছেলে মেয়েদের কাছে রেখে কাছে পিঠে ঘোরাঘুরি করছে ওরা। চায়ে চুমুক দিয়ে সারিকা বলে উঠল, আচ্ছা আদিত্য, কেউ কোনোদিন সাহিত্যের খোঁজ করেনি? মানে খবর বা খবরের কাগজে সাহিত্যের নিখোঁজের খবর বেরোয়নি? আদিত্য কয়েকটা বছর পিছিয়ে গেল, সাহিত্যের নিখোঁজের কোনো খবর পেয়েছিল কিনা মনে করে উঠতে পারল না। না, এমন কোনো খবর পাইনি। না হলে অবশ্যই সাহিত্যকে ওর আপনজনদের কাছে ফিরিয়ে দিয়ে আসতাম। প্রিয়জনদের হারানোর কষ্টটা আমি বুঝি। তুমি কোনো খবর ছাপাতে দাওনি? আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। টানাটানির সংসার আবার খবর ছাপানো? তখন দুমুঠো চাল জোগাড় করতে এদিক ওদিক ঘুরেছে। বাবা রেখে যাওয়া ওই বাড়িটাই ছিল একমাত্র সম্বল। মায়ের গয়নাগুলো বিক্রি করার কথা ভাবতাম, কিন্তু মায়ের স্মৃতি নষ্ট করতে মন সায় দিত না। কয়েকটা জমি জায়গা বিক্রি করে তখন নিজের পড়াশোনাটা কমপ্লিট করেছিলাম। তারপর ওকালতির প্র্যাকটিস শুরু করার পর ধীরে ধীরে সাহিত্য আর রহনাকে স্কুলে ভর্তি করাই। ওদের পরিচয় পাল্টাতে সমস্যা হয়নি। আইনজীবী হওয়া এই সুবিধাটা পেয়েছিলাম। সিনিয়র একটা দাদার সাহায্যে ওদের নকল সব ডকুমেন্টস তৈরি করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সারিকা শেষ হয়ে যাওয়া চায়ের ভাঁড়টা ফেললো একটা ডাস্টবিনে। আদিত্য নিজের খালি ভাঁড়টা ফেলল। চলো এবার তাহলে ফিরে যাই। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এলাম। চলো।
ওরা ফিরতি পথে আবার হাঁটা শুরু করলো। কিছুক্ষণ নীরবতার মাঝে আদিত্য হোঁচটকে পড়ে যেতে নিলে সারিকা নিজের সর্বশক্তি দিয়ে ধরে নেয় ওকে। সাবধানে আদি, এভাবে অন্যমনস্ক হয়ে হাঁটছ কেন? আমি কি তোমাকে হাট করলাম সাহিত্যর ছোটবেলার প্রসঙ্গ তুলে? আদিত্য সোজা হয়ে দাঁড়ালো। একটা চাপা আতঙ্ক ঘিরে ধরল ওকে। সারিকা, সারিকা চিন্তিত মুখে বলল, কি হয়েছে আদি, তুমি ভয় পেয়ে আছো কেন? আদিত্য সারিকার হাত দুটো চেপে ধরল। যদি ভাইয়ের কোনো আপনজন কোনো দিন ওর অধিকার নিয়ে সামনে এসে দাঁড়ায়, তাহলে ও কি আমাকে ভুল বুঝবে, ছেড়ে চলে যাবে আমাকে? এতক্ষণে সারিকা বুঝলো আদিত্য চিন্তার কারণ এবং নিজেকে বারবার দোষারোপ করতে লাগলো আদিত্যকে কথাগুলো বলার জন্য। ঠিক ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে সাহিত্য। যদি এমন কোনো দিন আদৌ আসে, আমার মনে হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে তুমি কষ্ট পাও। যে তোমার জন্য নিজের ভালোবাসাকে বলি দিত পিছু পা হয়নি, সে তোমাকে কষ্ট দেবে না আদি। আমার খুব ভয় হচ্ছে সারা। ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সেটা জানতে পেরে যদি ও আমাকে... আদিত্যর কথাটা শেষ হওয়ার আগেই সারিকা বলে ওঠে, রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে সদ্যজাতকে ডাস্টবিনে আর বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখা যেত না। সবার ঊর্ধ্বে ভালোবাসার সম্পর্ক। মানুষ বাঁচে ভালোবাসায়, রক্তে তো ভাইরাস ব্যাকটেরিয়াও বেঁচে থাকে। কিন্তু আমার থেকে তুমি তোমার ভাইকে বেশি চেনো। একবার ভেবে দেখো তো, সাহিত্য ঠিক কি করতে পারে আর কি পারে না। আদিত্য মুখে কিছু বলল না। সারিকার একটা হাত নিজের হাতের মধ্যে নিয়ে এগিয়ে চলল ওদের গন্তব্যে। তার পরের দিনটা কলকাতায় থেকে তার পরের দিন ঝাড়গ্রামে ফিরে এলো সবাই। ফিরেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয় আদিত্য আর সারিকা। হাসি খুশির স্কুল থাকা ওদেরকে স্কুলে ড্রপ করে অব্রকে নিয়ে চক্রবর্তী বাড়িতে ঢুকলো ওরা দুজন। অনেক কিছু পাল্টেছে এই বাড়ির। এখন বাড়ির গিন্নি সারিকার বড় বৌদি সোনালী। বিশাখা দেবপর্ণা সমান তালে সংসার সামলাচ্ছে। বাড়ির তৃতীয় প্রজন্মের প্রায় সবাই বাইরে পড়াশোনা করছে। বাড়িতে আছে শুধু দেবপর্ণার দুই ছেলে, দেবাংশু আর প্রিয়াংশু, আর অহনার ছেলে বিনীত। সারিকারা বাড়িতে ঢুকতে ওদের অভ্যর্থনা করলো বাড়ির মেজ মেয়ে পদ্মাবতী চক্রবর্তী। তার বয়সও 23 পেরিয়েছে। এসো ছোট পিসি, ছোট পিসাই। সারিকা পদ্মাবতীর গালে হাত রাখলো। কত বড় হয়ে গেছিস রে পদ্ম, কবে এলি বাড়িতে? এই তো 2 দিন হলো ফিরেছি। বেশি করে ছুটি নিয়ে এসেছিস তো? কটা দিন থাকবি তো বাড়িতে? হ্যাঁ, 1 সপ্তাহ মতো আছে। আর তোর ভাইয়ের কি খবর? দিল্লি যাওয়ার পর থেকে তো আর ফোনই করে না। ওর কথা ছাড়ো তো তোমরা, ভিতরে চলো। মা, বড় মা, কাকিমারা অপেক্ষা করছে তোমাদের জন্য। এই অব্রা আমার কাছে আয়। অব্রা আদিত্যর হাত ছেড়ে পদ্মর হাত ধরল গিয়ে। তারপর সারিকা আর আদিত্য ভিতরে চলে গেলে অব্র ইশারায় পদ্মকে নিচু হতে বলল। পদ্ম তাই করল। এই কি চলছে রে তোর মাথায়? পদ্ম দিদি, তোমার কাছে চকোলেট আছে? মা না আমায় চকোলেট খেতেই দেয় না। পদ্ম খানিকটা অবাক হয়। স্ট্রেন্স, তোর মা তোকে চকলেট দেয় না, কিন্তু তোর মাই তো একজন চকলেট লাভার। বেজার মুখ করে অব্র প্রত্যুত্তর করল, আমি শুনেছি দিদিভাইরা চকলেট খেত ছোটবেলায়, কিন্তু মা আমাকেই দেয় না শুধু। মা বাবা একটু ভালোবাসেন আমায়। না অভ্র, মা বাবা দুজনেই তোমাকে ভালোবাসে। আসলে কি বলো তো, চকোলেট খেলে তো দাঁতে পোকা হয়, তাই মা বাবা তোমাকে খেতে দেয় না। তাহলে দিদিভাই খেত যে? ওদের দাঁতে পোকা হয়েছিল বলেই তো তোমাকে দেয় না। আর তুমি সত্যি বলছো? একদম। আদিত্য আর সারিকা সোফায় বসতেই সব বৌদিরা অস্থির হয়ে পড়ে ননদ নন্দায়ের আপ্যায়নের জন্য। কি ব্যাপার আদিত্যদা, কলকাতা থেকে আসতে এত দেরি হলো যে? আদিত্য কিছু বলার আগে সারিকা বলে ওঠে, আর বলো না ছোট বৌদি, আমরা তো কাল বিকালেই ফিরে আসতাম, কিন্তু ওর ওয়ালেটটা হারিয়ে যাওয়ায় থানা পুলিশ করতে গিয়ে আরও একটা দিন থেকে যেতে হলো। কি বলছো? তাহলে পেয়েছো তো ওয়ালেটটা? না, এখনো পাইনি। ওতে তোমাদের আদিত্যদার ভোটার কার্ড, প্যান কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব আছে। তবে পুলিশ বলেছে খবর পেলে আমাদের জানাবে। এইসব জিনিস কেউ হারায় বলো? যাই হোক, তোমরা বসো, আমরা একটু রান্নাঘর থেকে আসি।
বিশাখা বাদে সবাই রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল। বিশাখা বসলো ওদের সামনে। বলছে, আদিত্য, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেব। আদিত্য চিন্তিত মুখে বলল, কি কাজ মেজ বৌদি? কিছু হয়েছে? আদিত্যকে চিন্তিত দেখে বিশাখা হেসে ফেলল। অত চিন্তার বিষয় নয়, আসলে তোমার তো অনেক চেনা জানা আছে। যদি আমাদের পদ্মর জন্য একটা ভালো ছেলের খোঁজ দিতে পারো। এত তাড়াতাড়ি পদ্মর বিয়ে দিয়ে দেবেন? এখনও তো পড়াশোনা করছে। মাস্টার্সটা শেষ হলেই বিয়ে দিয়ে দেব। এখনকার যুগ ভালো না। বাইরে থাকে, 7 বছর তো হয়ে গেল। ভয় হয় খুব। এত আদিত্য কিছু বলার জন্য মুখ খোলার আগে পদ্ম এসে উপস্থিত হয় ওখানে। ছোট পিসাই, তোমাকে কেউ একজন খুঁজছেন বাইরে। আদিত্য বিস্মিত চোখে তাকালো। আমাকে? হ্যাঁ গো, তোমাকে। উনি বাইরেই দাঁড়িয়ে আছেন। আচ্ছা চলো। আদিত্য বসার ঘর থেকে বেরিয়ে বাইরের উঠোন এলো। সারিকাও এলো পিছু পিছু। আদিত্যর জন্য অপেক্ষা করছেন 2 জন ভদ্রলোক এবং একজন মহিলা। আদিত্য তাদের সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ বলুন, আমি আদিত্য সরকার। তাদের মধ্যে থেকে অল্প বয়সী পুরুষটি বলে উঠল, নমস্কার, আমি অঙ্কিত ভট্টাচার্য। আর এনারা হলেন আমার মামা মামি রণজিৎ মিত্র আর শোভা মিত্র। আদিত্য সবাইকে হাত জোর করে নমস্কার করলো। কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। অঙ্কিত বাবু প্যান্টের পকেট থেকে একটা ওয়ালেট বার করে আদিত্যর সামনে ধরল। এটা আপনার ওয়ালেট। আসলে সেদিন ভোরে হাঁটতে বেরিয়ে এটা আমিই পেয়েছিলাম। থানা থেকে আপনার ঠিকানা নিয়ে আপনার বাড়ি গিয়েছিলাম, কিন্তু প্রতিবেশীরা বললেন আপনি নাকি এখানে। আদিত্য ওয়ালেটটা নিয়ে খুলে সব কিছু মিলিয়ে নিল। অনেক ধন্যবাদ আপনাকে অঙ্কিত বাবু, আপনি যে কত বড় উপকার আমার করলেন। আসুন, আপনারা ভিতরে এসে বসুন। শোভা দেবী অঙ্কিতের কাছে গিয়ে ফিসফিসিয়ে বললেন, আসল কথা আয় অঙ্কিত, ছবিটা দেখা। মামির কথা শুনে অঙ্কিত জামার পকেট থেকে ছবিটা বের করে আদিত্যের সামনে ধরল। এই ছবিটায় যে বাচ্চা ছেলেটা আছে সে আপনার কে হয় আদিত্যবাবু? আদিত্য ছবিটা দেখল, তারপর ওয়ালেট খুঁজে ছবিটা দেখতে পেল না। এই ছবিটা আপনারা? হ্যাঁ, আপনার ওয়ালেট থেকেই পেয়েছে। ওয়ালেটের মালিক সম্পর্কে জানতে গিয়ে এটা খুলেছিলাম আমরা, তখনই এই ছবিটা পাই। দয়া করে বলবেন এই ছেলেটা আপনার কে হয়? কোথায় আছে এখন? আদিত্যর মনের মধ্যে একটা আতঙ্ক বাসা বাঁধল। এতগুলো বছর পরে সে স্নেহ মমতা দিয়ে বড় করা ভাইকে হারানোর ভয়। আদিত্যকে চুপ করে থাকতে দেখে শোভাদেবী বললেন, চুপ করে আছেন কেন আপনি? বলুন না আমার পলাশ কোথায় আছে? আদিত্য চমকে ওঠে। পলাশ? ও পলাশ নয়, ও আমার ভাই সাহিত্য সরকার। শোভাদেবী আঁচলে মুখ ঢেকে কেঁদে উঠলেন। আমরা কি আপনার ভাইকে একবার দেখতে পারি? আদিত্য জোরপূর্বক মুখে একটা হাসি টেনে এনে বলল, ও তো এখন এখানে নেই ম্যাডাম, থাকলে অবশ্যই আলাপ করে দিতাম। শোভাদেবী না চাইতে একটা প্রশ্ন করে বসলেন, ও কি আপনার নিজের ভাই? এই প্রশ্নটা হয়তো আশা করেছিল। শোভাদেবীর চোখের জল আদিত্যর মন ভিজিয়ে দেয়। সে সব সত্যটা বলার ইচ্ছা প্রকাশ করল। পিছনে রূপাকে দেখে থেমে যায়। হ্যাঁ, রণজিৎ বাবু ক্রন্দনরত শোভাদেবীকে ধরলেন। চলো শোভা, মিথ্যে স্বপ্ন দেখো না। তোমাকে বলেছি তো পলাশ আর বেঁচে নেই। রণজিৎ শোভাকে ধরে নিয়ে চলে যেতে চাইলে পিছন থেকে আদিত্য বলে ওঠে, আপনাদের ফোন নম্বরটা পাওয়া যাবে? অঙ্কিত ভট্টাচার্য ঘুরে আদিত্যর দিকে তাকালেন, তারপর নিজের নম্বরটা আদিত্যকে দিলেন। আদিত্য নোট করে নিল নম্বরটা। তারপর সবাইকে বিদায় দিয়ে ওনারা চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর আদিত্য ধপ করে বসে পড়ল উঠোনে রাখা খাটিয়াটার উপর। সারিকা তড়িগড়ি করে গিয়ে আদিত্যর পাশে বসল। তুমি ঠিক আছো? আদিত্য মলিন মুখে তাকালো সারিকার দিকে। এবার মনে হয় সব সত্য সামনে আনার সময় হয়েছে। না চাইতেও সাহিত্যকে ওর নিজের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আমায়। ওনারা কি সত্যিই সাহিত্যর? জানি না আমি। আচ্ছা সারিকা, সাহিত্য কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে এবার? আর দাদাভাই বলে ডাকবেন আমায়? আর অহনাও তো সব সত্যি জেনে যাবে তাহলে। কোন সত্যি জানার কথা বলছো দাদাভাই? সরকার বাড়ির বসার ঘরে আজ একটা আলোচনা সভা বসেছে। উপস্থিত আছে সাহিত্য, রূপা, অহনা, অভিক, সারিকা, আদিত্য এবং সঙ্গে আছেন শোভা মিত্র
অঙ্কিত ভট্টাচার্য আর রণজিৎ মিত্র। নিজের মনকে অনেকটা শক্ত করে আজ সাহিত্যকে ওর আপনজনদের সামনে আনার সিদ্ধান্ত নিয়েছ। আদিত্য সাহিত্যের কাছে গিয়ে দাঁড়ালো, তারপর ওকে ধরে শোভাদেবীর কাছে নিয়ে গেল। সাহিত্য কৌতূহলী চোখে তাকালো আদিত্যর দিকে। এসব কি হচ্ছে দাদা ভাই? এনারা কারা? শোভাদেবী সাহিত্যের দুই গালে হাত বুলিয়ে দিলেন। আমাকে চিনতে পারছিস না পলু? আমি তোর মাসিমণি। সাহিত্য আদিত্যর দিকে তাকালো পুনরায়। দাদা ভাই, আমাদের মাসিমণি আছে, আগে বলনি তো? এত বছরও জানতে পারিনি এনাদের কথা। আদিত্য একটা জোরে শ্বাস নিল। ও শুধু তোর মাসিমণি সাহিত্য, আমাদের না। মানে? আদিত্য সাহিত্যর কাছ থেকে খানিকটা সরে গেল। তারপর অহনা সাহিত্যর উদ্দেশ্যে বলল, অহনা, সাহিত্য, জীবনের অনেকগুলো বছর তোরা পেরিয়ে এসেছিস। দুজনেরই বিয়ে হয়েছে, স্বামী সন্তান আছে, কিন্তু জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তোদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করতে চলেছি আমি। নিজের মনকে শক্ত কর অনাকাঙ্ক্ষিত একটা সত্য জানার জন্য। অহনা সেদিন সারিকা আর আদিত্যের কথা শুনল। সারিকা সুকৌশলে কথাটা ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু একটা সন্দেহ থেকেই গেছে মনে, যেটা বারবার কৌতূহল জাগাচ্ছিল ওর মনে। তাই সেই কথাটা জানার জন্য খুবই আগ্রহী। সেদিনও তুমি আমার কিছু জানার নিয়ে কথা বলেছিলে, কিন্তু ছর্দি ভাই কথাটা ঘুরিয়ে দিয়েছিল। আমি জানতে চাই দাদা ভাই, কি এমন সত্যি আমরা জানলে তোমাকে ভুল বুঝবো? আদিত্য তাচ্ছিল্যের সুরে হাসল। দাদা ভাই? আমি দাদা ভাই? না রে না, আমি তোদের দাদা ভাই নই। সাহিত্য, আমি তোরও দাদা নই। তোদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোরা সবাই আলাদা আলাদা মা বাবার সন্তান। সাহিত্য অহনা দুজনেরই যেন পাটা কেঁপে গেল। অহনা টোলে পড়ে যেতে গেল, অভিক ধরে নেয় ওকে। সাহিত্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যর দিকে। আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ভাই বোনের দিকে তাকালেই ও নিজের আবেগটা লুকাতে ব্যর্থ হবে। সাহিত্য আদিত্যর সামনে গিয়ে দাঁড়ালো, দুহাত ধরে ঝাঁকালো ওকে। এই দাদা ভাই, তুই কি নেশা করেছিস? তোর তো নেশা করার অভ্যাস ছিল না, তাহলে কেন করেছিস? আর কিসব উল্টোপাল্টা বকছিস, সেগুলো নিজে শুনতে পাচ্ছিস? ওই দাদা ভাই। মাথা নিচু করে জবাব দিল আদিত্য। আমি যা বলছি সব সত্যি সাহিত্য, কোনো নেশা টেশা করিনি আমি। মিসেস মিত্র তোর মাসিমণি হন। এক দুর্ঘটনায় আমি যখন সব সহায় সম্বল হারিয়েছিলাম, তখন তোকে পাই আমি পাহাড়ের কোল থেকে। তোর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, এখনও সেটা ফিরে আসেনি। তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক আছে শোভাদেবীর সাথে। সাহিত্য দুই পা পিছিয়ে গেল। আমি মানি না এসব। জ্ঞান হওয়ার পর থেকে আমি তোকে দাদা আর অহনাকে বোন বলেই জানি, আর এটাই আমার কাছে চূড়ান্ত সত্য। আমি কোনো মাসিমণি চাই না, আমি আমার দাদা আর বোনকে চাই, আর কাউকে না। শোভাদেবী আঁচলে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। কি গো, শুনলে তুমি? মাসিমণি অন্ত প্রাণ ছেলেটা নাকি তার মাসিমণিকে চায় না। রণজিৎ সান্ত্বনা দিল শোভাকে। শোভাদেবী সাহিত্যর কাছে এসে দাঁড়ালেন। সেই ছোটবেলা থেকে তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। নিজে নিঃসন্তান থেকেছি শুধু তোর স্মৃতি আগলে, আর আজ তুই আমাকে এতটা পর করে দিলি পলাশ। দেখুন, আপনি ভুল করছেন। আমি আপনার বোনপো নই, আমি পলাশ নই, আমি সাহিত্য, ডক্টর সাহিত্য সরকার, প্রভাত রঞ্জন সরকার আর মন্দিরা সরকারের ছোট ছেলে। না, তুই আমার পলাশ, পলাশ মিত্র, প্রাণতোষ মিত্র আর প্রতিভা মিত্রের একমাত্র ছেলে। তুই চল আমাদের সাথে। আদিত্য এবার এগিয়ে এলেন শোভাদেবীর কাছে। দেখুন মিসেস মিত্র, সাহিত্য একজন অ্যাডাল্ট পুরুষ। ও ছোটবেলা থেকে আমার কাছে মানুষ হয়েছে। আমি চাই যে ওর আপনজনদের ফিরে পাক, কিন্তু তাই বলে আমি ওর উপর জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। ও যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে আমি ওকে আটকাবো না, কিন্তু ও যদি যেতে না চায় তাহলে আপনারা জোর করতে পারবেন না। পুরো সিদ্ধান্তটাই সাহিত্যর। অঙ্কিত ভট্টাচার্য হো হো করে হেসে উঠলেন। হাততালি বাজিয়ে বললেন, বাহ আদিত্যবাবু, আপনি তো ভালো সলিউশন দিলেন। আপনি খুব ভালো করে জানেন পলাশ যেতে চাইবে না, তাই এই কথাটাই বললেন। এতগুলো বছর ধরে মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করে রাখলেন। সেই মা বাবা তো মারাই গেছেন, কিন্তু যখন পলাশের আপনজনরা ওকে খুঁজে পেল, তখন ওকে আপনি আটকে রাখতে চাইছেন। ও
ওহ সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি একজন আইনজীবী। তাই এসব মারপ্যাচ আপনি ভালোই জানেন। সাহিত্য অঙ্কিতকে নিজের 2 হাত দিয়ে হালকা ধাক্কা মেরে আদিত্য আর অঙ্কিতের মাঝে এসে দাঁড়ালো। এই যে ভাই শুনুন, অনেক বলে ফেলেছেন আপনি। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার দাদাকে অপমান করছেন। বেরিয়ে যান এক্ষুনি আপনারা এই বাড়ি থেকে। আর কান খুলে শুনে রাখুন, আমি কোথাও যাব না। এটা আমার দাদার বাড়ি, আর আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এখানেই থাকব। আদিত্য সাহিত্যকে অঙ্কিতের কাছ থেকে টেনে সরিয়ে আনলো। চুপ কর সাহিত্য, সম্পর্কে উনি তোর ভাই হন। আমার কোনো ভাইটাই লাগবে না দাদা ভাই। আমার যারা আছে তাদের নিয়ে আমি অনেক সুখে আছি। এই বয়সে এসে আমি আর দ্বিতীয় কোনো সম্পর্ক বা পরিবার কোনোটাই চাই না। রণজিৎ মিত্র বলতে শুরু করলেন, আদিত্যবাবু, আপনি উকিল হলো, আমরাও আইন কিছু কিছু জানি। আমরা কোর্টে কেস করব পলাশ মিত্রের অধিকার নিয়ে। আপনারা আটকে দেখুন। চলো শোভা, অঙ্কিত চলো। শোভা দেবী যেতে না চাইল, রণজিৎ ওনাকে এক প্রকার জোর করে নিয়ে চলে গেলেন। অঙ্কিত একবার সাহিত্যর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে চলে গেলেন। সরকার বাড়িতে এখন পিনপত নীরবতা। সাহিত্যর চোখে রাগ স্পষ্ট। তবে এসব ঝামেলার মধ্যে আদিত্য খেয়ালই করেনি অহনাকে। অহনাকে দেখেই ধাক্কা খেল আদিত্য। ছুটে গিয়ে অহনার মাথাটা নিজের বুকে চেপে ধরল। তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না অহনা। তুই আমার বোনের পরিচয় থাকবি সারা জীবন। আমার আসল বাবা মা কোথায় দাদা ভাই? ওনারা আর এই পৃথিবীতে নেই। অনেক বছর আগে তোর বাবা মা, আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছেন। তখন তুই ছোট ছিলে, আর সেই দুর্ঘটনাতেই আমি খুঁজে পাই সাহিত্যকে। তখন থেকে তোরা আমার পরিচয় বড় হয়েছিস। আমি কোনোদিন সেই পরিচয় তোদের থেকে কেড়ে নেব না। সাহিত্য যদি চায় তাহলে ওর পরিচয়ও কেউ কেড়ে নিতে পারবে না। ওনারা কেস করলে আমি লড়ব ওনাদের বিরুদ্ধে। সাহিত্য এসে আদিত্যর বুকের অন্য পাশে মাথা রেখে জড়িয়ে ধরল আদিত্যকে। আমি জানি না এগুলো সত্যি না মিথ্যে, তবে আমি তোর পরিচয় বাঁচতে চাই দাদা। আমি ওনাদের কাছে যাব না। আজ অর্ধেক জীবন পার করে ফেলার পরেও আমি তোকে ছাড়া অচল। আমাকে পর করে দিস না। অনেকগুলো বছর পর লন্ডনে কাটিয়ে যখন পাকাপাকিভাবে তোর কাছে এলাম তোর সাথে থাকবো বলে, তখনই তুই আমাকে ওনাদের কাছে যেতে বলিস না প্লিজ দাদা ভাই। আদিত্য সাহিত্য আর অহনাকে নিজের 2 হাত দিয়ে আগলে ধরল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব তোকে নিজের কাছে রাখার। তবে ওনাদেরও তুই অস্বীকার করতে পারিস না। যতই হোক ওনারা তোর রক্তের সম্পর্কের আত্মীয়। সারিকা ছেলে মেয়েদের নিয়ে পড়াতে বসেছে। যদিও হাসি খুশি মায়ের থেকে বেশি বাবার কাছে পড়তে বসে, কিন্তু আদিত্য একটা জরুরি কাজে বাইরে গেছে, তাই বাধ্য হয়ে মায়ের কাছে পড়তে বসেছে ওরা। হাসি খুশিকে স্কুলের হোম টাস্কগুলো বুঝিয়ে দিয়ে আর অব্রকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে দিয়ে ও তিন্নিকে নিয়ে বসেছে বাংলা শেখাতে। তখনই হুড়মুড় করে ঘরে ঢোকে আদিত্য। আদিত্যকে এভাবে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে সারিকা বিছানা থেকে নেমে ওর কাছে যায়। কি হয়েছে, এত চিন্তিত লাগছে তোমাকে? আমাদের দার্জিলিং যেতে হবে সারিকা। ওনারা কোর্টে কেস করার আগে আমাদের হাতের কাছে সব প্রমাণ সাজিয়ে রাখতে হবে। আদিত্যকে হাঁফাতে দেখে সারিকা টেবিল থেকে জলের গ্লাসটা এনে আদিত্যকে দিল। শান্ত হও, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিও না। আমার মন বলছে ওনারা সাহিত্যের অধিকার নিয়ে কোর্টে যাবে না। ওনারা দেখেছেন তোমাকে সাহিত্য ঠিক কতটা ভালোবাসে। উনি যদি সত্যি সাহিত্যের মাসি হন তাহলে উনি কখনোই চাইবেন না ওনার বোনপো কষ্টে থাকুক। বরং 2 তরফ থেকে ঠান্ডা মাথায় একটা আলোচনা করে নিলে ভালো হতো, যেখানে শুধুমাত্র মিসেস মিত্র, মিস্টার মিত্র, সাহিত্য আর তুমি থাকবে। সারিকার কথা অক্ষরে অক্ষরে মিলেও গেল। রণজিৎ মিত্র, শোভা মিত্র নিজেরা এলেন একটা সলা পরামর্শ করতে। সারিকার কথা মতো আদিত্য সাহিত্যকে সঙ্গে নিয়ে শোভা দেবী আর রণজিৎ মিত্রের সঙ্গে আলোচনা করার জন্য ঘরে গেল। শোভা দেবী মুস্কি হেসে সাহিত্যর গালে হাত রাখল। অনেক ভেবে দেখলাম, জানিস তো আমরা তোকে ছাড়া 26টা বছর যখন কাটাতে পেরেছি
তখন বাকি জীবনটাও পারবো, কিন্তু আদিত্য সেটা পারবে না। তাই তোকে তোর দাদার কাছে রেখে গেলাম। আদিত্য অবাক হয়ে তাকালো শোভা দেবীর দিকে। আপনি যা বলছেন ভেবে বলছেন মিসেস মিত্র? হ্যাঁ, আমি একদম ভেবেই বলছি সবটা। তবে আমার একটা শর্ত আছে। সাহিত্য কৌতূহলী চোখে তাকালো ওনার দিকে। শর্ত? সাহিত্যকে খানিকটা ভয় পেতে দেখে শোভা দেবী হেসে উঠলেন। হ্যাঁ, বছরে 2 বার অন্তত 1 সপ্তাহের জন্য হলেও তোকে আমাদের কাছে যেতে হবে দার্জিলিংয়ে। আমারও তো ইচ্ছে হয় নাতনির সঙ্গে বসে খেলা করতে। আদিত্য সন্দিহান দৃষ্টিতে প্রশ্ন করলো শোভা দেবীকে, আপনি কি মন থেকে? হ্যাঁ, আমি যা বলছি মন থেকেই বলছি। ও তোমার কাছেই থাকুক বাবা, তোমার ভাই হয়েই থাকুক। পেরিয়েছে সময়, পেরিয়েছে 6টা মাস। যে যার মতো সুখে আছে নিজের সংসারে। শুধু সুখী হতে পারিনি, সারিকার সাথে প্রতারণা করা ওর এক সময়কার প্রিয় বান্ধবী 2 বার বিয়ের পিঁড়িতে বসলো, তার সিঁথির সিঁদুর অক্ষত থাকেনি। গত 3 মাস হলো আবির পরলোক গমন করেছে। আদিত্য আবিরের চিকিৎসার পিছনে টাকা খরচ করেও শেষ রক্ষা করতে পারেনি। মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছে ছিল মেয়েদের হাতে জল খাওয়া। সারিকার ইচ্ছা না থাকলেও আদিত্য হাসি খুশিকে নিয়ে একবেলা সময় কাটিয়েছে আবিরের সঙ্গে। সর্বশেষে সুখে আছে সারিকা। এখন তার ভরা সংসার, স্বামী, সন্তান, দেওর যা নিয়ে তার পরিপূর্ণ সংসার। এক পূর্ণিমার রাতে আদিত্যর কাঁধে হেলান দিয়ে বসে আছে সারিকা। আমার অন্তর দহনটা তুমি নিভিয়েছ আদিত্য, না হলে অন্তরের দহন নিয়ে আমার জীবনটাই শেষ হয়ে যেতে বসেছিল। সেই অন্তরের দহনটা নিভিয়ে তুমি সেখানে ফুল ফুটিয়েছ। আর তুমিও যে আমার অন্তরের দহনটাকে তোমার ভালোবাসা দিয়ে দিয়ে সারিয়ে তুলেছ, সেই খবর তুমি রাখো। সারিকা মৃদু হেসে আদিত্যর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে আদিত্যর দিকে আরও ঘেঁষে বসল। আমার সন্তানদের বাবাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। আদিত্য সারিকার কপালে চুম্বন এঁকে দিল। আমিও যে আমার সংসারের রানীকে খুব ভালোবাসি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।